সম্মানিত চিকিৎসকবৃন্দ, আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সম্মানিত প্রফেসর প্রফেসর তৌফিকুর রহমান স্যার। আমাদের এখন ক্লাস নেবেন প্রফেসর তৌফিকুর রহমান স্যার। আমরা চলে যাচ্ছি স্যারের সাথে যুক্ত হচ্ছি। স্যার শুরু করেন স্যার। আচ্ছা, সবাইকে শুভেচ্ছা এবং গুড ইভিনিং। আমরা আজকের হাইপারটেনশনের সেকেন্ড ক্লাস। আমরা প্রথম ক্লাস আয়োজন করছিলাম গত বৃহস্পতিবার। ওইখানে আমরা কেস দেখছিলাম। আসলে আমরা ওখানে 6টা কেস নিয়ে আলোচনা করছিলাম। কেস নাম্বার 1 ছিল আমাদের স্টেজ 1 হাইপারটেনশন নিয়ে যদি রোগী আসে তাহলে আমরা কিভাবে ম্যানেজমেন্ট করব, তারপরে ফার্স্ট লাইন ড্রাগটা কি দিব, তারপরে ছিল স্টেজ 2 হাইপারটেনশন, সেকেন্ড কেস ছিল স্টেজ 2 হাইপারটেনশন এবং থার্ড কেসটা ছিল স্টেজ 2 হাইপারটেনশন। স্টেজ 2 হাইপারটেনশন দিলে আমরা কোন ওষুধটা দিব, তারপরে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন কিভাবে করতে হবে, তারপরে হলো কম্বিনেশন ড্রাগ যখন আমরা দিব কম্বিনেশন কিভাবে করব, কোন কোন ওষুধের ড্রাগের সাথে কোন গ্রুপের সাথে কম্বিনেশন করা যাবে, কাদের সাথে করা যাবে না, রেশনালি অফ কম্বিনেশন, এটা নিয়ে আমরা সেকেন্ড এবং থার্ড কেসটা আলোচনা করছিলাম। তারপরে ফোর্থ কেসে আমরা আলোচনা করছিলাম হলো গ্রেড 3 হাইপারটেনশন আর সাথে ছিল টার্গেট অর্গান ড্যামেজ, যেটাকে আমরা বলছি হাইপারটেনসিভ আর্জেন্সি ইমার্জেন্সি। এখন হাইপারটেনসি ইমার্জেন্সি এবং হাইপারটেনসি আর্জেন্সি পার্থক্য কি, ওই ইয়েটা ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে টার্গেট অর্গান ড্যামেজ যদি থাকে, স্টেজ 3 হাইপারটেনশন থাকে, তাকে বলছি ইমার্জেন্সি, আর যদি টার্গেট অর্গান ড্যামেজ না থাকে তাকে আর্জেন্সি। ইমার্জেন্সি কি চিকিৎসা দেবো, আর্জেন্সি কি চিকিৎসা দেবো, এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করছিলাম। আচ্ছা, তারপরে আমার কেস 4 ছিল হাইপারটেনশন উইথ আইএসডি উইথ হলো রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন। রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন এটা ছিল আমাদের হলো ফিফথ কেস ছিল। আইএসডি যদি থাকে তাহলে আসলে আমাদের কম্পেলিং ইন্ডিকেশন কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আর কেস 6 যেটা ছিল আমাদের ছিল যে হাইপারটেনশন ডায়াবেটিস মেলাইটাস যেটা ছিল, এবং ডায়াবেটিস মেলাইটাসের সাথে যদি হাইপারটেনশন থাকে তাহলে কমপ্লেন ইন্ডিকেশন কি, এটা আমি আসলে আমরা আলোচনা করছিলাম। তাহলে আমাদের গতদিন আমরা 6টা কেস নিয়ে আলোচনা করছিলাম। এখন আমরা নেক্সট যে ম্যানেজমেন্ট যেগুলো আছে আরো কয়েকটা কেস নিয়ে আলোচনা করব। আসলে হাইপারটেনশনের ক্লাস 3টা হলে ভালো ছিল, আমার মনে হয় 2টাতে আজকে দেখে আমি চেষ্টা করব আসলে বাদ বাকি যে কেস বেসড ডিসকাশন বলে। আমি বারবার করে যেটা বলতেছি, আসলে গদ ব্যথা মুখস্থ করে এই হাইপারটেনশন বা যে কোনো মেডিসিন এটা গদ ব্যথা মুখস্থ করে হবে না। এটাকে আমাদের সমস্ত কিছুকে অ্যাপ্রোচ শিখতে হবে, যে এই যে যদি রোগী এটা নিয়ে যদি আসে তাহলে আমরা রোগীকে কিভাবে নেক্সট ডায়াগনোসিস কনফার্ম করব এবং ডায়াগনোসিস করার পরে কিভাবে রোগীকে ট্রিটমেন্ট দিব। এবং ট্রিটমেন্টটা আমার মন মতো না, ট্রিটমেন্টটা হতে পারে এভিডেন্স বেসড, অর্থাৎ কোন ট্রিটমেন্টটা দিলে রোগী সবচেয়ে বেশি উপকৃত হবে, বেনিফিটেড হবে, সেটাই কিন্তু আমাদেরকে যে এভিডেন্স থেকে আমরা বলবো যে স্টাডিগুলো আছে স্টাডিগুলো আমাদের কি বলে। অর্থাৎ স্টাডি ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসেস এই ওষুধটা ব্যবহার করার ফলে এই ক্ষেত্রে মোস্ট অফ দ্য পেশেন্টস যে বেনিফিটেড হয়েছে এর প্রমাণ সাপেক্ষে আমরা আসলে ওটাকে যেমন ক্লাস অফ রিকমেন্ডেশন বলা হয়, কোর বলা হয়, লেভেল অফ এভিডেন্স বলা হয়, এলওই, এগুলো দেখে আসলে আমরা রোগীকে চিকিৎসা দিব যে কোন ওষুধটা বা কোন ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আবার ওষুধ না দেওয়াও চিকিৎসা হবে বেস্ট ট্রিটমেন্ট, সেটা আমরা দেখবো আসলে। তো এই জন্য আমাদের এই যে যেটা আলোচনার আমরা জন্য হেডলাইন তোমরা দেখছো যে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ টু হাইপারটেনশন, অর্থাৎ যেখানে একটা রোগী একটা প্রেজেন্টেশন নিয়ে আসলো তাহলে তাকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, কিন্তু এই অ্যাপ্রোচটা আমাদের হবে কেস বেসড এবং এভিডেন্স বেসড। এভিডেন্স বেসড মানে অ্যাকর্ডিং টু স্টাডি কিভাবে আমাদেরকে সাজেশন দিয়ে রিকমেন্ড করে, সেই রিকমেন্ড হিসাবে আমরা সাধারণত ট্রিটমেন্ট দিব। এখন আমরা কেসে চলে যাই, আমরা স্লাইড শেয়ারে যাচ্ছি। স্লাইড শেয়ার, আচ্ছা। যারপরে প্রথম যেটা কেস আছে, আমরা আগে 6টা কেসের পরে যে এটা করব সেটা a 40 years old gentleman presented in outpatient department for routine checkup. Now his blood pressure 150 by 95 millimeter mercury, but patient informed that his home blood pressure readings are always normal. How will you manage this case? তার মানে হলো যে এই যে ভদ্রলোক আমাদের কাছে আসছেন, উনি যখন আমাদের আউটডোরে আসছে, আউটডোরে আমরা ব্লাড প্রেশার মাপে দেখছি যে তার আসলে রোগী ব্লাড প্রেশার বেশি, হাইপারটেনসিভ রেঞ্জের মধ্যে উনি আছে, হয়তো স্টেজ 1 হাইপারটেনশন। কিন্তু রোগীর ইনফরমেশন হলো যে আমি ওটা হয়তো বলতে পারি আমার মেয়ে ডাক্তার বা ছেলে ডাক্তার বা আমার বাসায় অটোমেটেড মেশিন আছে, অথবা আমি বিভিন্ন জায়গায় প্রেশার মাপি, আমার প্রেশার অলওয়েজ নর্মাল থাকে, কিন্তু আমি স্যার এখানে তো বেশি দেখতেছি। এখন জিনিসটা কি, তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো যে এই যে আমাদের এখানে আসার পরে
রোগীর পেশেন্টের প্রেশার বেড়ে গেল। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা সবসময় তোমাদেরকে এর আগে যখন 6টা কেস নিয়ে আমি আলোচনা করছি, শেষে আমরা বলছি যে কোনো কেস ভিত্তিক বিশেষ করে হাইপারটেনশন নিয়ে যখন রোগী আসবে আমাদের কাছে, সেক্ষেত্রে এই যে 10টা পয়েন্টের কথা আমি বারবার গুরুত্ব দিয়ে বলছি, 10টা পয়েন্ট উই শুড কনসিডার অর শুড রিমেম্বার। এখন এই 10টা পয়েন্টের কি, যে স্টেজ অফ হাইপারটেনশন, কারণ এর উপরে ভিত্তি করে আমরা কোন ওষুধটা দিব, কয়টা ওষুধ কম্বিনেশন দিব কিনা, অথবা আর সাথে আবার কি দিব, লাইফস্টাইল মডিফিকেশন কি হবে তারপর, অথবা আমরা টার্গেট যেটা আছে নেক্সট ব্লাড প্রেশার টার্গেট কোনটা করব, এর উপর ডিপেন্ড করতেছে। এনি কম্পেলিং ইন্ডিকেশন মানে হলো যে এই ক্ষেত্রে আমাদের আসলে কোন ওষুধটা ভালো কাজ করবে সেটা আমরা আসলে জানবো আর কি। হ্যাঁ, এই যে কম্পেলিং ইন্ডিকেশনের ক্ষেত্রে এই কারণে আমাদের কম্পেলিং ইন্ডিকেশন আমাদের জানার প্রয়োজন আছে। যে এই ক্ষেত্রে যেমন ধরো আমরা এর আগের দিন আলোচনা করছি যে রোগী ইসকেমিক হার্ট ডিজিজ আছে, ইসকেমিক হার্ট ডিজিজ থাকলে আমাদের ফার্স্ট লাইন ড্রাগ বিটা ব্লকার না, কিন্তু তারপরে আমাদের তখন কিন্তু ফার্স্ট লাইন ড্রাগ হয়ে যাবে বিটা ব্লকার। এই জন্য আমরা বলি কম্পেলিং ইন্ডিকেশন আছে কিনা। তবে ড্রাগ অফ চয়েস, এই বিভিন্ন ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ড্রাগ পছন্দ আছে কিনা, যেমন আমাদের বলছি যে যদি রোগীর প্রোটিনিউরিয়া থাকে, কিডনি ডিজিজ থাকে, তাহলে আমাদের ড্রাগ অফ চয়েস হবে এসি ইনহিবিটর, বিআরবি। এনি টার্গেট অর্গান ড্যামেজ আছে কিনা সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। টার্গেট অর্গান ড্যামেজ থাকলে আমাদের কিন্তু সেটা অ্যাড্রেস করতে হবে। যেমন আমি যখন হাইপারটেনসিভ ইমার্জেন্সি পড়াইছি বা আর্জেন্সি পড়াইছি, তখন যে বলছি যদি একটা গ্রেড 3 হাইপারটেনশন থাকে বা স্টেজ 2 হাইপারটেনশন থাকে বা গ্রেড 3 হাইপারটেনশন অ্যাকর্ডিং টু ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি, সেই হিসাবে যদি গ্রেড 3 হাইপারটেনশন থাকে এবং সাথে যদি টার্গেট অর্গান ড্যামেজ থাকে, তাকে বলে আমরা হাইপারটেনশন ইমার্জেন্সি, এবং এই ক্ষেত্রে পেশা ইমিডিয়েটলি নামাইতে হবে এবং তাকে প্রিফারেবলি আমাদের শিশু বা আইসিইউতে ভর্তি করে তাকে ইন্টারভেনাস ড্রাগ দিয়ে আমাদের প্রেশার নামাইতে হবে, ইমিডিয়েটলি তার প্রেশার নামাইতে হবে। আবার যদি টার্গেট অর্গান ড্যামেজ না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা আর্জেন্সি বলবো, এই দেখে আমরা আউটডোর বেসে ট্রিটমেন্ট দেবো, রোগীকে আমরা ছেড়ে দেবো, সে বাসায়ও যেতে পারে, এবং সেক্ষেত্রে আমরা ওরাল মেডিকেশন দিব। তার মানে দেখছো যে টার্গেট অর্গান থাকা বা না থাকার মধ্যে কত পার্থক্য। any contraindication we have to consider any contraindication. যেমন contraindication আমি সবসময় বলছিলাম, এর আগে ক্ষেত্রে আলোচনা করছিলাম যে ব্রঙ্কিয়াল অ্যাজমা যদি থাকে, সেক্ষেত্রে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ যদি থাকে, অথবা যদি একটা ব্র্যাডিকার্ডিয়া আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বিটা ব্লকার বা যেগুলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, যে ওষুধগুলো আমাদের রেট কমায়, সেই ওষুধগুলো কিন্তু আমরা দিতে পারবো না। অথবা কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখে যাদের এই জিনিসটুকু আমাদের কনসিডার করতে হবে যে সুনির্দিষ্ট কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা, যে বিটা ব্লকার যেটা বললাম যে ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে এনি হোয়াইট কোট ইফেক্ট আছে কিনা, যে আলোচনাটা আমরা এই যে শুরু করছি। এখন এই রোগীর ক্ষেত্রে দেখো যে রোগী বলছে যে আমি বাসায় আমার প্রেশার নর্মাল থাকে, কিন্তু যখন আমরা ক্লিনিকে আসি বা হাসপাতালে আসি বা ডাক্তারের কাছে আসি প্রেশার মাপাতে চাই, আমার দেখেন স্যার আমার প্রেশারটা বেড়ে গেল, তাহলে এটা তখন আমরা এটাকে আসলে কি হিসাবে কনসিডার করব? এটাকে আসলে আমরা বলতেছি হোয়াইট কোট ইফেক্ট। হোয়াইট কোট ইফেক্ট কেন বলে? হোয়াইট কোট আমরা যেহেতু অ্যাপ্রন পরি, আমাদের সিস্টার যারা আছে তারাও তো অ্যাপ্রন পরে সাদা রঙের। এই সাদা রঙের যেহেতু আমাদের কাছে আসার কারণে রোগীর একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্টের কারণে, একটা অ্যাংজাইটির কারণে রোগীর প্রেশার বাড়তেছে, এই জন্য এটাকে বলতেছে হোয়াইট কোট ইফেক্ট। এখন এই হোয়াইট কোট ইফেক্টটা বলতে আসলে শুনে কি বোঝায় সামনে আমরা আলোচনা করব, এখানে আমি এটা হালকা করে বলে দেই। কিন্তু হোয়াইট কোট ইফেক্টটা হলো যে আমরা রোগী বাসায় যত প্রেশার মাপছে, ধরো বাসায় প্রেশার মাপে 120/80, এখন আমার চেম্বারে যখন আসছে রোগী, তখন তার প্রেশার হয়ে গেল 150/90। এই যে 30 বা এই যে তোমার হলো 30 বা 40 মিলিমিটার মার্কারি যে প্রেশার কম বেড়ে গেল, এইটাই আসলে হোয়াইট কোট ইফেক্ট। যত টাকা বেড়ে গেল, ডিফারেন্স যতখানি, এটাকে বলে হোয়াইট কোট ইফেক্ট। রাইট টেকনিক অফ ব্লাড প্রেশার মেজারমেন্ট, এটা খুবই 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 ইম্পর্টেন্ট জিনিস। রাইট টেকনিক, রাইট বিপি মেশিন। এখন ধরো আমাদের সাউন্ড আমরা শুনে যে এটা দেখি কোনো কেউ ফোর্থ বলে ফেজ বা ফিফথ ফেজে বা একদম ডিজে অ্যাপিয়ারেন্স করার পরে এই যে বিভিন্ন ধরনের ইয়ে আছে। তারপরে কাফ যেটা বলে, একটা রোগী যদি বেশি ওবেস থাকে, তাদের যদি আমাদের স্বাভাবিকভাবে তাদের আর্মের যে যদি আমরা নর্মাল সাইজ কাফ ইউজ করি, তাহলে কিন্তু প্রেশার রিডিংটা বেশি আসবে। এই যে তাদের জন্য আবার লার্জ সাইজ কাফ আছে, সেক্ষেত্রে তাদের লার্জ সাইজ কাফ ইউজ করতে হবে। আমি যদি অ্যাপ্রোপ্রিয়েট কাফও ইউজ না করি, তাহলে আমরা এই যে সঠিক মাপ পাবো না। আবার শুধু অ্যাপ্রোপ্রিয়েট কাফ না, যদি আমি ঠিকমতো মাপতে না জানি, তাহলে কিন্তু এরকম হবে না। এই যে ক্ষেত্রে এই জন্য যারা আমরা বাসার যদি বলি যে ব্লাড প্রেশার তারা মনিটর করবে, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাডভোকেট করি হলো যে আপনি ওই অটোমেটেড যে ব্লাড প্রেশার মেশিন আছে ভালো কোম্পানি, যেটা আমরা অনেক সময় অমরনের কথা, যদিও এখানে লেকচার হচ্ছে কোন একটা কোম্পানি পক্ষে আসলে আমাদের বলা উচিত না, কিন্তু যেহেতু আসলে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা কিন্তু হাজিবাজি যে কোনো কোম্পানির যে ব্লাড প্রেশার ম্যাপিং দিয়ে মাপলে কিন্তু প্রেশারটা সঠিক আসবে না। এই জন্য আমি সাধারণত একটু বলি যে ভালো কোম্পানির যে মেশিন দিয়ে যদি ব্লাড প্রেশার মাপা হয়, বাসায় যদি ফলো আপ করে রোগী, অবশ্যই
যে অটোমেটেড মেশিন দিয়ে তারা করবে। আমরা যে মেশিন ইউজ করি বা এই যে স্পিগোমিটার যেটা আমরা ইউজ করি সেটা আসলে রোগীরা বাসায় ইউজ করবে না, কেন ডিফিকাল্ট আসলে এটা দিয়ে ব্লাড প্রেশার, কেন আলাদা স্কিল লাগে এটার জন্য। এটা আমরা আলোচনা আসবো সামনে। আচ্ছা, তারপর এনি সেকেন্ডারি কজ। সেকেন্ডারি কজ আছে, ধরো আমি একটা রোগীর একটা ওষুধ দিলাম, দেখি প্রেশার কমতেছে না, 8টা ওষুধ দিলাম প্রেশার কমতেছে না, 3টে ওষুধ দিচ্ছি প্রেশার কমতেছে না। যখন আমি প্রেশার ওষুধ দেওয়ার পরও আমি রাইট ডোজে তারপরে প্রেশার কমতেছে না, তখন আমার মাথায় চিন্তা করতে হবে। বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে, কিছুগুলো আমরা পরবর্তীতে আসবো, ইয়ং একটা পেশেন্টের তার হাইপারটেনশন, তার এই বয়স হাইপারটেনশন কথা না, কিন্তু ইয়ং রোগী তার হাইপারটেনশন আছে, অথবা ওল্ড এজে আমরা জানি আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন, তাদের সিস্টোলিক হাইপারটেনশন বেশি হয়। কিন্তু ওল্ড এজের ক্ষেত্রে আমরা দেখছি যে ডায়াস্টোলিক প্রেশারটা বেশি হচ্ছে। শাহিক ভাই, তখন তোমাদেরকে একটু চিন্তা করতে হবে, তাই তো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বেশি হওয়ার কথা না, তাহলে কেন হচ্ছে? তখন আমরা চিন্তা করতে হবে ইফ দেয়ার ইজ এনি সেকেন্ডারি কজেস। অথবা ধরো হঠাৎ করে একটা রোগীর প্রেশার ভালো ছিল, ওষুধ দ্বারা কন্ট্রোলে ছিল, হঠাৎ করে প্রেশার ফ্লাকচুয়েট শুরু করেছে, হঠাৎ করে প্রেশার বেড়ে গেছে, এই রোজার কন্ট্রোল হচ্ছে না, তখন কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে না, তাহলে ইফ দেয়ার ইজ এনি সেকেন্ডারি কজেস অর নট। তারপরে কন্ট্রোলিং আদার রিস্ক ফ্যাক্টর ও কোমরবিডিটি। যদি রোগীর আদার রিস্ক ফ্যাক্টর থাকে বা কোমরবিডিটিস থাকে, তখন আমাদেরকে এটা এনশিওর অ্যাড্রেস করতে হবে। আর 10 নম্বর পয়েন্টটা ছিল হলো কোন এথনিক কোন আছে কিনা, এথনিসিটি আছে কিনা। বিশেষ করে ধরো করে বলি যে যারা ব্ল্যাক পিপল যারা আছে, বা আমরা যে ইন্ডিয়ান সাপোজ অনেক সময় আমাদের এসি ইনহিবিটর রিহ্যাবি কম কাজ করে, অন্য গ্রুপের ওষুধ ভালো কাজ করে, আবার হোয়াইটদের মধ্যে আবার এসি ইনহিবিটর রিহ্যাবি ভালো কাজ করে। এখন এই জন্য যখন আমরা কোনো ড্রাগ চুজ করতে যাবো, তাহলে সেই এথনিক বিচারটা আমাদেরকে কখনো কখনো করার প্রয়োজন হতে পারে। আমরা যে কথাটা বলতেছিলাম সেটা হলো যে এই যে রুগী যেটা আমাদের কাছে আসলো, আসার পরে বললো যে চেম্বারে এসে প্রেশার বেড়ে গেছে কিন্তু বাসায় প্রেশার নর্মাল, এইটাকে আমরা বলতেছি হোয়াইট কোট হাইপারটেনশন। আচ্ছা, এর বিপরীতে একটা ঘটনা ঘটতে পারে, সেটা হলো রুগী যখন বাসায় প্রেশার মাপে তখন প্রেশার বেশি আসে, চেম্বারে যখন আসে তখন প্রেশার মেপে দেখা হলো প্রেশার নর্মাল আছে। এই ঘটনাকে বলছে মাস্কড হাইপারটেনশন। উল্টা জিনিসটা, হোয়াইট কোট হাইপারটেনশন থেকে উল্টা। অর্থাৎ হোয়াইট কোট হাইপারটেনশন কাকে বলে? যার বাসাতেও বেশি, আবার হাসপাতালে বা চেম্বারে বা ক্লিনিকেও আসে বেশি পাচ্ছে, তাকে বলতে সাস্টেইন হাইপারটেনশন। আর হোয়াইট কোট ইফেক্টটা কি? ওই যে আমি বলে দিলাম, হোয়াইট কোট ইফেক্ট হলো রোগী বাসায় প্রেশার মাপতেছে এবং চেম্বারে, বাসায় প্রেশার মাপতেছে সিস্টোলিক প্রেশার পেলে ধরো 110 120, চেম্বারে এসে পাচ্ছে 150। এই যে ডিফারেন্সটা 30 বা 40 হলো, এটাকে বলা হোয়াইট কোট ইফেক্ট। এবং এটা কেন হচ্ছে? এটা কেন সাধারণত রোগী অ্যাংজাইটি বা টেনশন বা এই যে একটা অ্যাপ্রিহেনশন, এই যে চেম্বারে যাব ডাক্তার কি বলে না বলে, আমার কোন রোগ ধরা পড়ে, কি হতে পারে, এই যে স্বাভাবিকভাবে যে একটা অ্যাপ্রিহেনশন কাজ করে মানুষের মধ্যে, এইটা থেকে আসলে হোয়াইট কোট ইফেক্টটা তৈরি হয়। এই জন্য রোগীতে, এই জন্য আমরা কিন্তু হোয়াইট কোট ইফেক্টটাকে মিনিমাইজ করার জন্য আমাদের কিছু পদ্ধতি আছে, যেটা আমরা বলি এই যে ব্লাড প্রেশার মাপার টেকনিক যেগুলো আছে। এই টেকনিকের মধ্যে একটা, যেমন রোগী আসার পরে বাইরে চেম্বারে 5 মিনিট বা 7 মিনিট বসবে, তারপরে আমাদের আসার পর আমরা তো টুকটাক হালকা কথাবার্তা বলে রোগীর অ্যাটেনশনটা ডাইভার্ট করার চেষ্টা করব, রোগীর অ্যাসিওর করব। তারপরে যখন ব্লাড প্রেশার মাপবো তখন হাতটা থাকবে টেবিলের উপরে, একই লেভেলে, হার্টের লেভেলে আমরা ব্লাড প্রেশারটা রাখার চেষ্টা করব। এই যে কিছু কিছু পদ্ধতি আছে, যে হলো আমাদের প্রপার টেকনিক অফ ব্লাড প্রেশার মেজারমেন্ট, এই জিনিসগুলো আমাকে আসলে এনশিওর করতে হবে। তাহলে আমাদের এই যে হোয়াইট কোট ইফেক্টটাকে কিছু নালিফাই করার চেষ্টা করবো, হোয়াইট কোট ইফেক্টটাকে কিছু মিনিমাইজ করার চেষ্টা করতে পারবো। এখানেও দেখো এরকম আছে, নর্মোটেনসিভ মানে যার বাসা তো নর্মাল, আবার হাসপাতালও নর্মাল। সাস্টেইনড হাইপারটেনশন মানে যার বাসাতেও বেশি, আবার ক্লিনিক বা হাসপাতাল বা চেম্বারও বেশি। মাস্কড হাইপারটেনশন মানে বাসাতে বেশি কিন্তু ক্লিনিকে কম। আর হোয়াইট কোট হাইপারটেনশন মানে হলো যার বাসায় নর্মাল কিন্তু বাসাতে, চেম্বারে বা ক্লিনিকে আসে তার প্রেশার বেশি পাওয়া যাচ্ছে, এটাকে বলছে হোয়াইট কোট হাইপারটেনশন। এখন একটা যে দুইটা জিনিসের আমরা যে হোয়াইট কোট হাইপারটেনশন এটা কনফার্ম কিভাবে করি বা মাস্ট হাইপারটেনশন কিভাবে কনফার্ম করি, সেক্ষেত্রে আমরা দুইটা জিনিস করি। একটা হলো যে এবিপিএম, অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং, আর একটা বলে এইচবিপিএম, হোম ব্লাড প্রেশার মনিটরিং। এই দুইটার মধ্যে পার্থক্য কি আমরা একটু সংক্ষেপে বলে দেই। যে অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং হলো 24 ঘন্টা আমরা হলটার, যেমন তোমরা দেখছো হলটার যেমন রোগীর
এর শরীরের মধ্যে বেঁধে দেওয়া হয়, তেমনি অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং মেশিনে রোগীর সাথে আটকায় দেওয়া হয়, এবং এটা 24 ঘন্টা সে রোগীর সাথে কাপ ইয়ে থাকে, এবং 24 ঘন্টা 1 ঘন্টা পর পরে বা অনেক সময় আধা ঘন্টা পর পরে নেওয়া হয়। সাধারণত 1 ঘন্টা পর পরে সে ব্লাড প্রেশার রিডিং নেয় এবং সেটা এই সংরক্ষণ থাকে ওই মেশিনের মধ্যে, এবং পরবর্তীতে আমরা এটাকে আবার কম্পিউটারে ডাউনলোড করে এটাকে অ্যানালাইসিস করি। এটা হলো অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং। হোম ব্লাড প্রেশার মনিটরিং হলো আমরা সাধারণত রোগীদেরকে বলি, অ্যাডভোকেট করি যে কোনো একটা অটোমেটেড ব্লাড প্রেশার মেশিন দিয়ে রোগী নিজে ব্লাড প্রেশার মাপবে, বা রোগীর কেউ হেল্পিং হ্যান্ড থাকলে উনি ব্লাড প্রেশার মেপে একটা কাগজের মধ্যে লিখে রাখবে যে এত তারিখ এতটার সময় আমার ব্লাড প্রেশার ছিল এতটা। প্রয়োজনে একবার বা দুবারও মাপতে পারে, মাপের গড়টাও লিখে রাখতে পারে, অথবা এমন আছে পরে দুইটা রিডিংও রেখে রাখতে পারো। এবং পরবর্তীতে যখন রোগী আবার চেম্বারে আসবে বা হাসপাতালে ভিজিটে আসবে, তখন তার এই যে রিডিংটা নিচে সে এই খাতাটা সহ সে আবার দেখা করবে। সেখান থেকে আমরা বুঝবো যে হ্যাঁ, রোগীর এর মধ্যে যে প্রেশার আসলেও তার বাসায় প্রেশার নর্মাল ছিল কিনা, বা বাসায় প্রেশার বেশি ছিল কিনা, অথবা এই যে আমরা ওষুধ যে দেই এই ওষুধটার ইফেক্টটা কতখানি হয়েছে, আসলে ওষুধটা খাওয়ার পরে তার আগে যে প্রেশারটা নিয়ে এসে আসছিল, বাসায় যাওয়ার পরে যে রেগুলার ওষুধ খাচ্ছে এবং ওষুধ আদৌ খাচ্ছে কিনা সেটাও কিন্তু বোঝা যাবে এই যদি আমরা হোম ব্লাড প্রেশার মনিটরিং করি, বা ইভেন অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং দ্বারা আমরা বোঝা যাবে। এখন কিছু দুইটার সুবিধা আছে অসুবিধা আছে। অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং স্বাভাবিকভাবে যেহেতু মেশিন লাগাই দেওয়া হয়, সব একটু কস্টলি হবে, এটা খরচ আছে আলাদা। তারপরে এটা যেহেতু লাগাই দেওয়া হবে, রোগীর সাথে ডিসকমফোর্ট হতে পারে, যে যেহেতু 24 ঘন্টা রোগীর সাথে থাকে এটা ডিসকমফোর্ট হতে পারে। কিন্তু সুবিধা হলো যেটা, যেহেতু এই রোগী যখন রাত্রে ঘুমায় আসে তখনও কিন্তু তার ব্লাড প্রেশার মাপতেছে। গতদিন আমি আলোচনার সময় একটা কথা বলছিলাম যে রাতের বেলা ব্লাড প্রেশার 10 থেকে 20 মিলিমিটার মার্কারি সাধারণত ফল করার কথা, এটা হলো নিয়ম। যদি এই জিনিসটুকু ফলটা করে, এটা হলো ন্যাচারাল। এবং যেহেতু আমরা ঘুমাই থাকি, আমাদের স্বাভাবিক সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি বা সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি এটাকে মিনিমাইজ হয়, এটা কমে যায়, ফলে আমাদের ব্লাড প্রেশার নরমালি কিছু কম আসে। এখন যদি কারো দেখা যায় যে আমাদের এইটা কম আসতেছে না, তার মানে এই গ্রুপ অফ পিপলের সবসময় সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি থাকে। এই রোগীগুলো কিন্তু দে আর মোর প্রোন, দে আর ইন মোর রিস্ক টু ডেভেলপ ইসকেমিক হার্ট ডিজিজ লেটার অন। অর্থাৎ এই রোগীগুলো ভবিষ্যতে তাদের ইসকেমিক হার্ট ডিজিজ হওয়ার বা ইভেন এমআই হওয়ার বা হার্ট ফেলার হওয়ার ঝুঁকি কিন্তু এই রোগীগুলো অনেক বেশি থাকে। সুতরাং যাদের সাধারণত রাত্রেবেলায় এই যে ব্লাড প্রেশার যেটা ডাউন হওয়ার কথা, ব্লাড প্রেশার কিছু কমে যাওয়ার কথা, এটা কমতেছে না, তাদের কিন্তু আলাদাভাবে অ্যাড্রেস করতে হবে। এবং এই রোগীগুলো কিন্তু প্রপারলি হয়তো এনজাইটিক লাগবে তাদের, অথবা তাদের ব্লাড প্রেশার সুন্দর করে মনিটরিং করতে হবে, কারণ এই পেশেন্ট, এই গ্রুপ অফ পেশেন্ট কিন্তু হাই রিস্ক ফর ডেভেলপিং ischemic heart disease or any development of heart failure or any cardiac events or the later on. ঠিক আছে? সুতরাং এই ক্ষেত্রে আমাদের এটা কিন্তু আমরা অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং দ্বারা করতে পারতেছি। কিন্তু রোগী যেটা হোম ব্লাড প্রেশার মনিটরিং, যেটা রোগী নিজে মাপতেছে বা রোগীর আত্মবিশ্বাস, রোগী ঘুমায় থাকলে তার মাপার সুযোগ নাই, এই জন্য এটা একটু ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু সুবিধা হলো এটা চিপ, যেহেতু রোগী বাসায় যেটা মেশিন আছে এই মেশিন দিয়ে মাপতে পারতেছে, আলাদা মেশিন লাগতেছে না, প্লাস এটা যেহেতু ডিসকমফোর্টও না। ঠিক আছে? তাহলে আমরা অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং আর হোম ব্লাড প্রেশার মনিটরিং সম্বন্ধে মোটামুটি একটু জানলাম। তাহলে এই হলো আমাদের এই যে হোয়াইট কোট হাইপারটেনশন এবং মাস্কড হাইপারটেনশন সম্বন্ধে আমাদের ধারণা হলো। এই জন্য যদি কখনো কোনো রোগী আসে, তাহলে আমরা এই যে ম্যানেজমেন্টটা কি দিব, এই যে এই রোগীগুলো ম্যানেজটা কি হবে, যে রোগী চেম্বার আসার পর তার প্রেশার বেড়ে যাচ্ছে, তখন তাকে আসলে কিভাবে ম্যানেজ করতে হবে, দিস ইজ দ্য আসলে ওয়ে অফ ম্যানেজমেন্ট টু ট্রিট এ পেশেন্ট উইথ হোয়াইট কোট হাইপারটেনশন। আশা করি এইটা সম্বন্ধে তোমাদের কনসেপশন ক্লিয়ার হয়েছে। আমরা এখন নেক্সট কেসে যাব। এর মধ্যে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, তোমরা ফেসবুক যেটা লাইভ আছো যারা, তারা আমার মনে হয় কোনো কোশ্চেন যদি থাকে, যে কোনো বিষয়ে কোশ্চেন লিখে রাখতে পারো। এর মধ্যে আমি যদি ফেসবুকে যাই, আমি সময় পেলে আশা করি ইনশাল্লাহ আমি তোমাদের ওই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর কি। এখন আমরা নেক্সট কেসে যাচ্ছি। নেক্সট কেসে হলো যে 50 years old gentleman from জেলা of Bangladesh suffering from diabetes mellitus type 2 for 10 years. Proteinuria for some period and hypertension for 3 years. His hemoglobin A1C 5.9%, blood pressure 150/95 millimeter mercury, pulse 56 per minute. আচ্ছা, এই রোগীর যদি আমরা আলোচনা করতে থাকি, দেখো ডায়াবেটিস আছে রোগীর, প্রোটিনুরিয়া আছে এবং হাইপারটেনশন আছে 3 ইয়ার্স। কিন্তু এই বর্তমানে তার হিমোগ্লোবিন A1C কিন্তু নরমাল 5.9%, তার ডায়াবেটিস এখন কিন্তু নরমাল, ব্লাড প্রেশারটা কিন্তু বেশি আছে। তার মানে তার যে প্রোটিনুরিয়া হচ্ছে, দিস প্রোটিনুরিয়া মে বি ডিউ টু হাইপারটেনশন, আনকন্ট্রোলড হাইপারটেনশন, অর মে বি ডিউ টু ডায়াবেটিস মেলাইটাস। আমরা জানি যে প্রোটিনুরিয়ার যে অন্যতম কজ হলো যে ডায়াবেটিস আনকন্ট্রোল, অথবা যদি হাইপারটেনশন আনকন্ট্রোল থাকে তাহলে প্রোটিনুরিয়া হতে পারে। এবং পালসে 56 পার মিনিট কেন, একটু হার্ট রেটটা কম, আসলে দিস পেশেন্ট ইজ গেটিং বিটা ব্লকার ফ্রম দ্য বিগিনিং। কোন ডাক্তার হতে তাকে বিটা ব্লকার সাজেস্ট করছিল, উনি একটা বিটা ব্লকার, যে বিসোপ্রোল আসলে ওয়ান গ্রুপ ইজ আন্ডার এ গ্রুপ অফ বিটা ব্লকার।
হোয়াট শুড বি দ্য নেক্সট ম্যানেজমেন্ট, এই রোগীর ক্ষেত্রে কি বলবো? একই কথা আমরা বলবো যে 10টা পয়েন্ট আমরা যে কনসিডার করার কথা বলছিলাম, সবসময় 10টা পয়েন্টে খেয়াল রাখবা। এই ক্ষেত্রে আমাদের কনসিডার করতে হবে রোগীর ডায়াবেটিস, রোগী প্রোটিনিউরিয়া আছে, রোগীর হাইপারটেনশন আনকন্ট্রোল এবং ব্লাড প্রেশার আনকন্ট্রোল এবং পালস 56/মিনিট আছে। এখন নেক্সট আমাদের বিটা ব্লকার পাচ্ছে, নেক্সট আমরা কি রোগীটা নেক্সট কোন গ্রুপ অফ ড্রাগ আসলে আমরা চুজ করবো, কারণ আমাদের প্রোটিনিউরিয়া আছে, আমাদের প্রোটিনিউরিয়া কমাইতে হবে। আমার ডায়াবেটিস সাধারণত দেখা যায় আলাদা একটা রিস্ক ফ্যাক্টর, যেটা আমাদের কিডনির সমস্যা করতে পারে ভবিষ্যতে, ইভেন আমার ব্রেন স্ট্রোক করতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে। গতদিন কিন্তু আমি আলোচনা করছিলাম যে একটা বিষয়, যে আমরা হাইপারটেনশন যে রোগীর, আমরা বলছিলাম যে হাইপারটেনশন ইজ এ সাইলেন্ট কিলার, নীরব ঘাতক বলা হয় উচ্চ রক্তচাপকে। নীরব ঘাতক বলা হয় কেন? বলা হচ্ছে মোস্ট অফ দ্য কেসেস অ্যারাউন্ড 50-60% বা 60-70% পেশেন্ট হ্যাজ নো কমপ্লেন অফ এনি সিমটমস আর এনি সাইন, মানে সাইন্স। রোগীর ক্ষেত্রে কোনো কমপ্লেন নাই, রোগী যখন আমাদের কাছে আসে কোনো হেডেক টেডেক কিছু নাই, অর্থাৎ ইনসিডেন্টালি আমরা যখন প্রেশার মাপতে পারি বা অন্য কোনো অপারেশনের জন্য, বা কেউ হয়তো রেফার করে আমাদের কাছে পাঠাইছে ফর ইভ্যালুয়েশন অফ এ অপারেশন অর এনিথিং, তখন আমাদের চোখ অপারেশন হবে, কিডনি যেটা অ্যাবডোমিনাল অপারেশন হবে বা গাইনোকোলজি অপারেশন হবে, আমরা প্রেশার মাপে দেখি প্রেশার হয়তো বাড়তি, বা কোনো কারণে অন্য কারণ নিয়ে আসছে বুকে ব্যথা ব্যথা, আমরা প্রেশার দেখছি প্রেশার বাড়তি। এই যে ইনসিডেন্টালি আমরা ডায়াগনোসিস হচ্ছে যে রোগী হাইপারটেনসিভ, তখন আমরা কিন্তু চিকিৎসা দেই। অনেক সময় রোগী যে ওষুধ খায় না, যে যেহেতু কোনো সিমটম নাই, বা রোগী অনেক সময় আগের থেকে যেহেতু রোগীর সিমটম নাই, শুধু রোগী কোনো ডাক্তারের কাছে আসে না, সেই জন্য বলে আমরা সাইলেন্ট কিলার। এই কারণে আমরা ওই যে বলছিলাম যে রোগীকে তো কাউন্সিলিং করতে হবে, যে আপনি ওষুধ খাইতে হবে, কেন খাইতে হবে। সেক্ষেত্রে আমরা বলছিলাম যে মাত্র 2 মিলিমিটার মার্কারি প্রেশার কমলে যে 6-10% যে আমাদের কার্ডিয়াক ইভেন্ট কমে, ব্রেন স্ট্রোকের ঝুঁকি কমে, আমি গতদিন স্লাইডেও দেখাইছিলাম তোমাদেরকে। সুতরাং রোগীর কাউন্সিলিং করতে হবে, যদি আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখেন, তাহলে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে, আপনার ব্রেন স্ট্রোকের ঝুঁকি কমবে, আপনার কিডনি নষ্ট হওয়ার ঝুঁকি কমবে, আপনার অন্ধত্ব বা ব্লাইন্ডনেস ফ্রম দা রেটিনোপ্যাথি থেকে আপনার ব্লাইন্ডনেস হওয়ার ঝুঁকি কমবে, আপনার পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হওয়ার ঝুঁকি কমবে। তাহলে রোগী যদি কাউন্সিলিং না করো, তাহলে কিন্তু রোগী ওষুধ খেতে চাবে না। বলতে হবে যে হ্যাঁ, আপনি যদি না খান, তাহলে যদি আপনার এই ধরনের কমপ্লিকেশন জটিলতা এখন হয়তো পাবেন না, কিন্তু বিন্দু বিন্দু থেকে কিন্তু একসময় সিন্ধু হবে। সুতরাং ইউ হ্যাভ টু হ্যাভ প্রপার কাউন্সিলিং অফ দ্য পেশেন্ট, নাহলে কিন্তু রোগী ওষুধ খেতে চাবে না। কারণ ওষুধ খাওয়া তো একটা কষ্টকর ব্যাপার, আর স্বাভাবিকভাবে অ্যান্টি হাইপারটেনসিভ এখন যেগুলো আছে, যেগুলো স্বাভাবিকভাবে একটা দামি জিনিস, দামি। সুতরাং রোগীকে দাম দিয়ে যে রোগী সিগারেট খেতে পারবে, বা কিন্তু ওষুধ খাওয়ার ব্যাপারে কিন্তু রোগী আগ্রহ থাকবে না। সুতরাং তোমাকে ওইভাবে প্রপারলি কাউন্সিলিং করতে হবে। সেই জন্য আমি বললাম যে কাউন্সিলিং ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি তুমি বলো ডায়াবেটিস বা প্রোটিনিউরিয়া আছে, তার এই ধরনের সমস্যা হতে পারে, কিডনি সমস্যা, এটাকে মিনিমাইজ করার জন্য যাতে ভবিষ্যতে না হয়, সেক্ষেত্রে আমরা কোন ওষুধ, কোন গ্রুপ অফ ড্রাগ আমরা চুজ করতে পারি, এটাই আসলে এই কেসের ক্ষেত্রে আমাদের আলোচনার বিষয়। আমরা যে বললাম কনসিডারিং পয়েন্ট ডায়াবেটিস, প্রোটিনিউরিয়া, হাইপারটেনশন, কন্ট্রোল, বিটা ব্লকার পাচ্ছে। আমরা যদি এখন এই যে JNC-7 গাইডলাইন যদি আমরা দেখি যে কম্পেলিং ইন্ডিকেশন যে কি হতে পারে, সেক্ষেত্রে দেখো যে আমরা থাইরয়েড লাইডার, বিটা ব্লকার, এসি ইনহিবিটর, এআরবি, কানসান্ট্রোল, এটা হলো ডায়াবেটিসের ক্ষেত্রে আমাদের ড্রাগ অফ চয়েস। কিন্তু যদি ডায়াবেটিসের সাথে আমাদের প্রোটিনিউরিয়া থাকে, তাহলে অবশ্যই আমাদের ফার্স্ট লাইন অফ ড্রাগ থাকবে এসি ইনহিবিটর অর এআরবি। এখন আমরা এসি ইনহিবিটর আমাদের ফার্স্ট চয়েস, যদি এসি ইনহিবিটর টলারেট করতে না পারে, অনেক সময় এসি ইনহিবিটর দেওয়ার পরে রোগীদের কাশি হয় বা এনজিওডিমা হয়। এনজিওডিমা মানে যে ঠোঁটের চারিপাশে ফুলে যায় আর কি। হ্যাঁ, এখন যদি এরকম ফুলে যায় বা এক ধরনের অ্যালার্জিক রিয়াকশন হয়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এসি ইনহিবিটর পরিবর্তে আমরা এআরবি ব্যবহার করতে হবে, যদি কাশি যদি হয়, ইন্ট্রাক্টেবল কফ বলে, খুসখুসে কাশি থাকতে। তাহলে আমাদের যদি ইন্ডিকেশন, তাহলে আমাদের যদি প্রোটিনিউরিয়া থাকে, তাহলে আমাদের সেক্ষেত্রে রোগীকে অবশ্যই আমাদেরকে ওষুধ চুজ করার ক্ষেত্রে আমাদের এসি ইনহিবিটর বা এআরবি চুজ করতে হবে। তাহলে এই যে যেটা আমরা কেস বললাম, এই কেস থেকে আমাদের মেসেজ হলো এটাই, যে ইফ এ পেশেন্ট সাফারিং ফ্রম hypertension with diabetes with proteinuria or any type of CKD, this patient should get beta ACE inhibitor ARB along with other drugs. The most preferred drugs are the ACE inhibitor or ARB. তাহলে আমাদের নিশ্চয় সেকেন্ড কেসটা বুঝছো। ফার্স্ট কেসে আমরা আলাপ করলাম হলো যে মার্কস হাইপারটেনশন আর হলো হোয়াইট কোট হাইপারটেনশন নিয়ে। এখন আমরা নতুন একটা কেস নিয়ে আলোচনা করব, সেটা হলো 16 ইয়ার্স ওল্ড জেন্টলম্যান, 69 ইয়ার্স। দেখো এটা লাল দাগ দেওয়া, তার মানে রোগীটা এজেড, বয়স্ক মানুষ, প্রেজেন্টেড উইথ 155/80 মিলিমিটার মার্কারি, তার মানে পেশেন্ট ইজ হাইপারটেনসিভ। তার ডায়াস্টোলিক কিন্তু নরমাল, সিস্টোলিকটা বাড়তি, তার মানে পেশেন্টের আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন। এটাকে বলে, যদি শুধুমাত্র সিস্টোলিকটা বেশি থাকে বলে আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন। এবং আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন কাদের বেশি হয়? সাধারণত বয়স্ক মানুষের বেশি হয়, যেহেতু তাদের রক্তনালী হার্ডেনিং হতে থাকে, অ্যাথেরোস্ক্লেরোসিস হতে থাকে। এই মানে অ্যাথেরোস্ক্লেরোসিস মানে শক্ত হতে থাকে, ঠিক আছে? যদি রোগীর এই যে রক্তনালীগুলো যদি শক্ত হতে থাকে, তাহলে আস্তে আস্তে আমাদের এই যে বলে অটোমেটিক্যালি সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়তে থাকে। হাউ দিস পেশেন্ট শুড বি ট্রিটেড অর কন্ট্রোল।
তাহলে এই 16 ইয়ার্স ওল্ড ম্যান, তাহলে আমাদের কি হবে, স্টেজ অফ আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন। যদি আমরা যে গাইডলাইন ধরি, এই দিছে গাইডলাইন, এটা হলো আমাদের ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজির গাইডলাইন। সেখানে দেখো লেখা আছে যে আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন। দেখো নিচে দেখা যাচ্ছে যদি আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার 140 এর চেয়ে বেশি থাকে আর 90 এর চেয়ে যদি নিচ থাকে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, সেটা তাহলে শুধুমাত্র সিস্টোলিক ব্লাড প্রেশার বেশি, এটাকে আমরা বলতেছি আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন। যদি এভাবে আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন থাকে, তাহলে আমরা কোন গ্রুপ অফ ড্রাগটা চুজ করব, তাহলে আমাদের এভিডেন্স কি বলে, আমাদের লিটারেচার বা আমাদের স্টাডি গুলো কি বলে। সেক্ষেত্রে দেখো যদি বলছে যে এজ যদি 60 বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের টার্গেট ব্লাড প্রেশার থাকে সিস্টোলিক ব্লাড প্রেশার আমরা 150 আর 90 নিচে রাখতে হবে, ঠিক আছে। আর যদি আমাদের দেখা যায় যদি ডায়াবেটিস বা প্রোটিনুরিয়া থাকে, তাহলে আমাদের ব্লাড প্রেশার বা সিকেডি থাকে, তাহলে ব্লাড প্রেশার আরো কমাইতে হবে। সেক্ষেত্রে আমাদের 140/90 মিলিগ্রাম মার্কারি আমাদের হলো ইয়ে করতে হবে, আমাদের এর নিচে রাখতে হবে, ঠিক আছে। যদি আমাদের কোনো কিডনি ডিজিজ থাকে বা ডায়াবেটিস বা প্রোটিনুরিয়া থাকে, তাহলে আমাদের তখন আরো একটু কমাইতে হবে, সেক্ষেত্রে হলো 140/90 মিলিগ্রাম মার্কারি করতে হবে। আর যদি এমনি এই ধরনের কোনো না থাকে, যদি নর্মাল যাদের শুধুমাত্র বয়স্ক, তাদের জন্য 150/90 নিচে রাখলেই হবে। এটাই হলো এই যে গাইডলাইন থেকে আমাদের আপাতত এই রোগীর জন্য মেসেজ। তুমি দেখো এই যে এই একটা স্টাডি মানে একটা রিকমেন্ডেশন, সেটা কি, যদি ওল্ডার এজে 75 বয়সের বেশি যদি থাকে, তাহলে এটা আমাদের একটা জিনিস হলো যে সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা চিন্তা করতে হবে যে একটা তো আমরা ইয়ে হয়ে গেল যে আমরা যে সেক্ষেত্রে একটা তো আমাদের হয়ে গেল যে সেটা কি করব আমরা, যে এই রোগীগুলোকে আমরা কোন ড্রাগ দেবো আমরা সামনে আসতেছি। কিন্তু এই যদি বয়স্ক মানুষের ক্ষেত্রে আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন থাকে, তাহলে সেটাও কিন্তু ডিফিকাল্ট টু ট্রিট, তাদের প্রেশার কন্ট্রোল করা কিন্তু কঠিন হয়। এই জন্য কখনো দেখা যায় তার রেজিস্ট্যান্ট হাইপারটেনশনের তালিকাও পড়ে যায়, যে রেজিস্ট্যান্ট তারা এই গ্রুপ অফ পিপল অনেক সময় রেজিস্ট্যান্ট হাইপারটেনশন আছে কিনা আমাদেরকে কনসিডার করতে হয়। এই যে দেখো অ্যাওর্টিক স্টিফেনিং মানে আউটটা শক্ত হয়ে যায়, স্টিফ মানে শক্ত হয়ে যাওয়া, এন্ড আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন থাকতে পারে এই যে বয়স্ক রোগীদের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এই যে গ্রুপ অফ ক্ষেত্রে বলা আছে যে তাহলে আমরা সাধারণত কোন গ্রুপ অফ ড্রাগটা আমরা সাধারণত পছন্দ করি, আমরা সেক্ষেত্রে আমরা বলে হয় যে থাইরয়েড লাইক ডায়াবেটিক্স অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এই দুইটা গ্রুপের ওষুধ সাধারণত এদের জন্য ভালো কাজ করে। তাহলে আবার আমরা যে এই মেসেজটা, patients with isolated systolic hypertension in a aged people like patients more than 65 years old, this patient should treat with calcium channel blocker or thiazide like diuretics, the indapamide বা chlorthalidone, এগুলো হলো thiazide like diuretics বলে, ঠিক আছে এই গ্রুপগুলোকে। সুতরাং this preferably this group of patients should be treated with thiazide like diuretics or calcium channel blocker। তাহলে এই গ্রুপের জন্য তাহলে আমাদের যে আমরা যে বলছি ড্রাগ অফ চয়েস কি, ড্রাগ অফ চয়েস হলো আমাদের ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অথবা আমাদের থাইরয়েড লাইক ডায়াবেটিক্স, ইন্ডাপামাইড অথবা ক্লোরথালিডোন। তো এই পর্যন্ত তোমরা বোঝা গেল থার্ড কেস, ঠিক আছে। এখন আমরা আরেকটা কেসে আসি, কেস 10। এই কেসটা আমরা আসতেছি, দেখো মিস্টার সাম জেন্টলম্যান 62 years presented with central chest pain or pressure for last 4 months. The patient is suffering from ischemic heart disease and he has hypertension and the BP measured was 220/120 millimeter mercury, and it's grade 3 hypertension for last 4 years. Among taking 4 antihypertensive, this gentleman is getting 4 antihypertensive. His diabetes for last 5 years and hemoglobin A1C is 9.3%, that is uncontrolled diabetes mellitus, and he has history of smoking for 8 years and his history for 3 years. So he had all types of risk factors. He history of 5 times hospitalization due to heart failure. যেহেতু ব্লাড প্রেশার কন্ট্রোলে হয় না, রোগীর যদি ব্লাড প্রেশার কন্ট্রোলে নাই, সুতরাং he has history of repeated hospital admission due to uncontrolled hypertension induced heart failure, ঠিক আছে। এবং his ejection fraction was 58% and echocardiography shows and ECG shows enteral ischemia. During careful clinical examination and he is found there is a renal bruit over the abdomen. Renal left renal bruit আর পাচ্ছি আমরা, তার মানে renal artery stenosis আছে। করোনা এনজিওগ্রাম আর renal angiogram করা হলো, করোনা এনজিওগ্রাম শো ডাবল ভেসেল ডিজিজ, তার মানে করোনা এনজিও তার দুইটা ভেসেল, যেহেতু তার ইসকেমিক হার্ট ডিজিজ বললাম, আর renal angiogram shows left renal artery stenosis। তাহলে এই রোগীর ক্ষেত্রে তার যে 4টা ওষুধ দিয়েও তার কন্ট্রোল হচ্ছে না, কি কারণে হচ্ছে না, সেটা হলো যে রোগীর renal artery stenosis, তার মানে he had a secondary causes, ঠিক আছে, renovascular disease
সুতরাং এই যে যতক্ষণ পর্যন্ত আমি তার এই সেকেন্ডারি কজ উইথড্র না মিটিগেট না করবো, যতক্ষণ তাকে ট্রিট না দিব, ততক্ষণ মধ্যে তার ব্লাড প্রেশার আমি ওষুধ যত করে দেই ওষুধ কিন্তু কাজ করবে না। সুতরাং এই জন্য আমাদের যখন ওষুধ কাজ করতেছে না বা পেশেন্ট একাধিক ওষুধ লাগতেছে এবং অপটিমাম ড্রাগ দেওয়ার পরে রোগী নট প্রপারলি রেসপন্সিভ, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে যে কথা চিন্তা করতে হবে সেটা হলো রোগীর we have to consider the patient may have any secondary causes. সেক্ষেত্রে আমরা সেকেন্ডারি we have to find out if he or she has any secondary causes. তাহলে আমাদের সেকেন্ডারি কজকে আমাকে ফাইন্ড আউট করতে হবে। সেক্ষেত্রে আমরা বললাম যে এখানে যেহেতু আমরা এই যে মেটিকুলাসলি আমরা এক্সামিনেশন করার সময় আমরা দেখছি there is a renal bruit on the left side of in the abdomen, তখন আমরা তাকে তাহলে এই রোগীকে সাজেস্ট করলাম যে this patient should have coronary angiogram for তার exertional chest pain as well as this patient should have renal artery angiogram. renal artery angiogram করার পর আমরা দেখলাম there is significant renal artery stenosis. সুতরাং আমরা সহজভাবে তাকে এই রোগী তাহলে কি coronary angiogram যে ব্লক পাইছি ডিভিডি আমরা রিং বসাই দিলাম এবং তার যে renal artery stenosis ছিল তাকে আমি স্টেন্ট করে দিলাম। স্টেন্ট করার পরে যে রোগী দেখা গেল তার প্রেসারও কন্ট্রোলে চলে আসে, তার মাথায় এখন একটা ড্রাগ লাগে আর তার ইসকেমিক হার্ট ডিজিজ, তার আর হসপিটাল অ্যাডমিশনও লাগে না, তার হাইপারটেনশনও কন্ট্রোল, তার হলো সেন্ট্রাল চেস্ট পেইনও কমে গেছে এবং তার হলো হাইপারটেনশনও কন্ট্রোল হয়ে গেছে এবং রোগীর হলো এখন ভালো আছে। তো এইটা হলো মোটামুটি তার ফলো আপ অফ দ্য পেশেন্ট যেটা বললাম। তাহলে এই রোগীর ক্ষেত্রে তাহলে আমাদের কনসিডার কি করতে হবে, ইফ দিস পেশেন্ট হ্যাজ গট এনি সেকেন্ডারি কজ অর নট। এই রোগীর ক্ষেত্রে যে বয়স্ক রোগী তার রেনাল আর্টারি স্টেনোসিস আছে এবং রেনাল আর্টারি স্টেনোসিসের জন্য আমরা ট্রিটমেন্ট হিসেবে কি দিলাম, রেনাল আর্টারিতে স্টেন্ডিং করে দিলাম। রেনাল আর্টারি স্টেন্ডিং করার কারণে পেশেন্টের ব্লাড প্রেশার কন্ট্রোল হয়ে গেল এবং তার মাত্র একটা হয়তো ওষুধ লাগতেছে যেহেতু তার পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ আছে, আমরা হয়তো বিটা ব্লকার সাথে একটা ইনহিবিটর দিচ্ছি, আদারওয়াইজ পেশেন্টের অন্যান্য সবগুলো ওষুধ আমাকে কমানোর সুযোগ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদেরকে বলছি যখন ওষুধ দেখা যাচ্ছে যে প্রেশার প্রপারলি কন্ট্রোল হচ্ছে না তখন রোগী প্রথমে কমপ্লায়েন্স চিন্তা করতে হবে, রোগী ঠিকমতো ওষুধ খাচ্ছে কিনা। যদি রোগী ওষুধ খাওয়ার পরেও আমাকে প্রপার ডোজ দেওয়ার পরেও প্রেশার কমতেছে না তখন আমাদেরকে সেকেন্ডারি কজকে মাথায় সবসময় চিন্তা করতে হবে। আরো কিছু কনসিডারেশন আছে, আমরা নেক্সট সামনে আসতেছি যে কনসিডার করার জন্য। আচ্ছা, এখন আমাদের এই ক্ষেত্রে আমাদের এই যে বলছিলাম যে একটা চিন্তা চলে আসে যখন রোগী 4টা ওষুধ পাচ্ছে, আমরা তো সেকেন্ডারি কজ চিন্তা করলামই, কিন্তু যখন 4টা ওষুধ পাচ্ছে এই 4টা ওষুধ 3টে ওষুধ পাওয়ার পরে আমাদের মাথায় চিন্তা করতে হবে দিস পেশেন্ট মে হ্যাভ সাম রেজিস্ট্যান্ট কজ, এই দিস পেশেন্ট রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। রেজিস্ট্যান্ট হাইপারটেনশন কাকে বলে? একটা রোগী যদি অপটিমাম ডোজে 3টা ওষুধ পাচ্ছে এর মধ্যে যদি একটা ডায়াবেটিক্স হয় এবং অন্যান্য যে কোনো 8 বা 2টা ওষুধ পাচ্ছে এবং একটা ডায়াবেটিস হওয়ার পরও তার ব্লাড প্রেশার 140/90 নিচে আসতেছে না, তখন আমরা তাকে বলতেছি রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। এখন রেজিস্ট্যান্ট হাইপারটেনশনের কারণ অনেকগুলো আছে, তার মধ্যে বলে সেকেন্ডারি কজ, তোমাদের সাথে আলোচনা সেকেন্ডারি কজ যেমন থাইরয়েড আমি গতদিন আলোচনা করছিলাম, আবার সামনে আলোচনা করব যে এই সেকেন্ডারি কজ থাকার এগুলো একটা ইয়েতে রেজিস্ট্যান্ট হাইপারটেনশনের কজ। কিছু কিছু ওষুধের কারণে রেজিস্ট্যান্ট হাইপারটেনশন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কনসিডার করবো যে রেজিস্ট্যান্ট হাইপারটেনশনের কজের মধ্যে সেকেন্ডারি কজ আছে কিনা সেটা দেখবো। আর হলো এই রোগীর ক্ষেত্রে যে রেজিস্ট্যান্ট হাইপারটেনশন বললাম যে একটা তো লাইফ দেখবো আমরা পেশেন্টের কমপ্লায়েন্ট কিনা। কমপ্লায়েন্ট মানে হলো রোগ ওষুধ ঠিক মতো খাচ্ছে কিনা, এটা কিন্তু খুব জরুরি জিনিস। রোগ ওষুধ ঠিক মতো খাচ্ছে কিনা, ওষুধ খাচ্ছে না বারবার করে আসে বলছে, অথবা তুমি 3টে ওষুধ দিছো খাচ্ছে একটা ওষুধ, তুমি দিছো হলো 10 মিলিগ্রাম খাচ্ছে 5 মিলিগ্রাম, তাহলে তো রোগীটা আমরা ওইভাবে অ্যাড্রেস করতে পারবো না যে হ্যাঁ কনফার্ম করে দিস পেশেন্ট হ্যাজ গট রেজিস্ট্যান্ট হাইপারটেনশন অর নট। তো রেজিস্ট্যান্ট হাইপারটেনশন করে বলতে গেলে আমাকে বলতে হবে রোগী অ্যাটলিস্ট 3টা ওষুধ অ্যান্টি হাইপারটেনসিভ পাচ্ছে যার মধ্যে একটা ডায়াবেটিক্স আছে এবং রোগী অপটিমাম ডোজে পাচ্ছে, অর্থাৎ যতটুকু ওষুধ দেওয়ার কথা ম্যাক্সিমাম সেই ডোজে ওষুধ পাচ্ছে। এটাকে আমরা বলতেছি হলো রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। আবার সিউডো রেজিস্ট্যান্ট হাইপারটেনশন আবার কিছু কজ আছে, সেকেন্ডারি কজ আছে। সিউডো রেজিস্ট্যান্ট হাইপারটেনশন কে এখন ধরো রোগী কি হচ্ছে ওই যে ওষুধ ঠিক মতো খায় না, কমপ্লায়েন্ট না রোগী, তাহলে একটা সিউডো হাইপার তাহলে তো এটা রেজিস্ট্যান্ট, বাট হলো আমরা রোগীর হয়তো প্রেশার বেশি পাচ্ছি কিন্তু রোগী আসলে সত্যিকার রেজিস্ট্যান্ট হাইপারটেনশন না। অথবা রোগী কি আছে এনএসএআইডি খায়, সে হলো নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ খায় বা শরীর ব্যথার ওষুধ খায়, তো শরীর ব্যথার ওষুধ খায় আমরা জানি এগুলো প্রেশার বাড়ায়, শুধু তার ওষুধ ঠিক মতো কাজ করতে পারতেছে না, এই সব ক্ষেত্রে আমরা এগুলোকে বলতেছি সিউডো রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। এবং সাধারণত দেখা যায় রেজিস্ট্যান্ট হাইপারটেনশনের ক্ষেত্রে রোগীর টার্গেট অর্গান ড্যামেজ অনেক বেশি থাকে এবং এইসব রোগী কিন্তু প্রিম্যাচুর কার্ডিওভাস্কুলার অল্প বয়সে কিন্তু এই রোগীগুলো মারা যায়, সুতরাং তাদেরকে ভালোভাবে অ্যাড্রেস করতে হবে। আচ্ছা, এই জন্য আমাদের বলা আছে যখন আমরা রোগীর সাসপেক্ট করবে যে একটা রোগী আসতেছে আমাদের কাছে, রোগী 3টা থেকে 4টা ওষুধ পাচ্ছে কিন্তু 3টা থেকে 4টা ওষুধ পাওয়ার পরে রোগীর প্রেশার কন্ট্রোল হচ্ছে না, তখন কয়েকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। এর মধ্যে একটা মাথায় রাখতে হবে এক্সক্লুসিভ হাইপারটেনশন কিনা। ওই যে বলছি রোগী হয়তো এনএসআইডি ওষুধ খাচ্ছে বা রোগী ঠিক মতো ওষুধ খাচ্ছে না বা রোগীর প্রেশার মাপা বাসায় প্রেশার ঠিক মতো হচ্ছে কিনা,
এই জিনিসগুলো আমাদেরকে, অথবা হোয়াইট কোট ইফেক্ট আছে কিনা, যে রোগী দেখা যাচ্ছে চেম্বারে আসলে প্রেশার বাড়তেছে, বাসায় তার প্রেশার নর্মালি থাকতেছে, তাহলে এগুলো হোয়াইট কোট ইফেক্টের কারণে আমাদের সিউডো রেজিস্ট্যান্স হতে পারে, তাহলে এই জিনিসটুকু আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, যখন আমরা এক্সক্লুড করলাম সিউডো রেজিস্ট্যান্ট, তারপরে আমরা কিছু লাইফস্টাইল যে মডিফিকেশন, এখন রোগী দেখো পাতে লবণ কম খাওয়ার কথা, রোগী লবণ বেশি খায়, তাহলে তো তার প্রেশার কমবে না। রোগীর ওজন কমানোর কথা, রোগী ওজন কমাচ্ছে না, তাহলে তার তো ঠিক মতো ওষুধ কাজ করবে না। অথবা রোগীকে আমরা বলছিলাম যে রেগুলার এক্সারসাইজ করতে, রোগী সেগুলো করে না। তার মানে এই যে লাইফস্টাইল মডিফিকেশন যদি প্রপারলি অ্যাড্রেস না করে রোগী, যদি প্রপারলি সে মানে না চলে, তাহলে কিন্তু তার এই যে আমরা ওষুধ অংশ প্রপারলি তেমন কাজ নাও করতে পারে। এই জন্য এটা লাইফস্টাইল মডিফিকেশন ঠিক মতো হচ্ছে কিনা সেটা, যেমন অ্যালকোহল তাকে উইথড্র করতে বলা হয়েছে, যাতে অ্যালকোহল কন্টিনিউ করে। সুতরাং সেক্ষেত্রে আমাদের এই জিনিসটুকু ভালো করে অ্যাড্রেস করতে হবে। আর একটা হলো যেটা বলতেছিলাম আমরা, যদি সে কিছু কিছু ও ড্রাগ আছে যেগুলোকে আমরা রেজিস্ট্যান্ট হাইপারটেনশন করে, এই ড্রাগ গুলো খাচ্ছে কিনা সেটা হিস্ট্রি নিতে হবে, পারলে এগুলো উইথড্র করতে হবে। যেমন নেওনেস্টেরল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, সিমফ্যাথোমিমেটিক ড্রাগ, অ্যামফিটামিন ডিকনজেস্ট্যান্ট, নাকে কিন্তু ওই যে নাক বন্ধ থাকে যে আমরা ইউজ করি জাইলোমেটাজোলিন, ওই যে নাজাল ড্রপ ইউজ করে ডিকনজেস্ট্যান্ট, সেগুলো কিন্তু প্রেশার বাড়ায়। আবার অ্যামফিটামিন যেটা ইয়াবা যেটা আছে, অথবা আমরা যেটা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন স্টুডেন্টরা আবার কিন্তু ঘুম রাতে আছে না, পরীক্ষার রাতে জাগার জন্য ট্যাবলেট অ্যামফিটামিন জাতীয় ওষুধ খায়, সেই বা সিফ্রিফেডিন জাতীয় ওষুধ খায়, সেগুলো কিন্তু প্রেশার বাড়ায়। আর ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ওরাল কন্ট্রাসেপটিভ পিল, বিশেষ করে ইস্ট্রোজেন কন্টেনিং পিল যেগুলো আছে, সেগুলো কিন্তু প্রেশার বাড়ায়। ইফেড্রা। আচ্ছা, তারপরে স্ক্রিন ফর সেকেন্ডারি কজ, এরপরে আমার সেকেন্ডারি কজ হাইপারটেনশন তার আছে কিনা সেগুলো স্ক্রিন করে নিতে হবে। যেমন বলি থাইরয়েড ফাংশন টেস্ট, এগুলো করতে হবে। আমার এই যে রেনাল টেস্টোসিস কিনা সেটা দেখতে হবে। আমার কোয়াক্টোশন অফ আউট আছে কিনা সেটা দেখতে হবে। তারপরে রোগীর স্লিপ অ্যাপনিয়া আছে কিনা সেটা দেখতে হবে। এরপরে আমার ট্রিটমেন্ট দিতে হবে, সেগুলো ফার্মাকো ট্রিটমেন্ট। সেখানে আমাদের ড্রাগ অপটিমাম পাচ্ছে কিনা সেটা আমাকে দেখতে হবে। আর তারপরেও যদি এরকম ধরা পড়ে, যেমন আমাকে ধরো স্বাভাবিকভাবেই এখন রেনাল টেস্টোসিস ধরা পড়ছে, এখন স্বাভাবিকভাবে যদি একটা এটা মেডিসিন স্পেশালিস্ট যদি এটা ডায়াগনোসিস করে, তাহলে সে কার্ডিওলজিস্ট বা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টের কাছে রেফার করবে। রেফার করে তখন আমরা রোগীকে যে রিং লাগাই দেবো, স্টেনিং করে দেবো, তখন সে ভালো হবে। অথবা ধরো প্রাইমারি স্টোনিজম আছে, এখানে একটা টিউমার তৈরি হয়েছে অ্যাডেনাল গ্ল্যান্ডে, এই টিউমার তো অপারেশন লাগবে, তো সেক্ষেত্রে ওইরকম এন্ডোক্রাইন সার্জন যিনি আছে সে তাকে রেফার করতে হবে। তাহলে এই যে প্রপার তখন রেফারের প্রয়োজন হবে। আচ্ছা, তাহলে আমরা রেজিস্ট্যান্ট হাইপারটেনশন সম্বন্ধে এগুলো জানলাম। এই প্রসঙ্গে আমরা সিডো রেজিস্ট্যান্ট হাইপারটেনশন সম্বন্ধে জানছি যে কিছু কিছু কজ আছে, বিশেষ করে রোগী যদি ঠিকমতো কমপ্লায়েন্ট না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের রেজিস্ট্যান্ট হাইপারটেনশন তাহলে আমি যদি রিভিউ করি, তো রেজিস্ট্যান্ট হাইপারটেনশন কাকে বলে? রেজিস্ট্যান্ট হাইপারটেনশন হলো এই যে আমরা যখন দেখা যায় তিনটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিলাম, যার মধ্যে একটা হলো ডায়াবেটিস আছে, দেওয়ার পরও অপটিমাম ডোজে দেওয়ার পরও রোগীর ব্লাড প্রেশার 140/90 নিচে আসতেছে না, তাকে আমরা বলি রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। এই রেজিস্ট্যান্ট হাইপারটেনশন যখন রোগী ডায়াগনোসিস করব, তাকে ধাপে 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 কিভাবে তার ইভালুয়েশন করব, স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ তোমাদেরকে আমি দেখাই দিছি। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের স্পেশালি আরেকটু জিনিস মাথায় রাখতে হবে, কিছু ড্রাগ আবার এগুলো সিউডো হাইপারটেনশন করে বা সেকেন্ডারি আবার যে রেজিস্ট্যান্ট হাইপারটেনশন করতে হেল্প করতে পারে, আবার কিছু কিছু যেমন সেকেন্ডারি কজ আছে, সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো আমাদের বেশ করে রেজিস্ট্যান্ট হাইপারটেনশনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা রেজিস্ট্যান্ট হাইপারটেনশন নিয়ে একটু আলোচনা করলাম, শিখলাম। এখন আমরা আরেকটা কেস নিয়ে আলোচনা করব, যে 45 years old man present with blood pressure 160/95 millimeter mercury with serum creatinine 1.9। তার মানে আমরা নর্মাল ক্রিয়েটিনিন জানি সাধারণত 1.3 বা 1.2 বা কোথাও কোথাও 1.4 পর্যন্ত নর্মাল আপার লিমিট, তাই না? 1.7 থেকে বা পয়েন্ট থেকে, তার মানে আমরা ক্রিয়েটিন পাচ্ছি 1.9, তার মানে রোগী দিস পেশেন্ট হ্যাজ গট ক্রনিক রেনাল ফেইলিয়ার আর রেনোপ্যাথি আছে তার, এবং পেশেন্ট ইজ হাইপারটেনসিভ। তখন আমরা সেক্ষেত্রে কি ডায়াগনোসিস দেবো, আমাদের রিকমেন্ডেশন কি আছে সেটা ওই যে বলছি আমাদের 10 পয়েন্ট যেটা আছে ওটা কনসিডার করতে হবে। সেক্ষেত্রে আমাদের বলছে যে কোনো যদি সিগারেট থাকে, তাহলে অ্যাকর্ডিং টু আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি বলে 130/80 নিচে প্রেশার কমাইতে হবে, কিন্তু আসলে আমরা ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি অথবা আমরা যেটা জেএনসি 8 গাইডলাইন হিসেবে ফলো করি, সেটা হলো 140/80 নিচে 90 নিচে আমাদের প্রেশার নামাইতে হবে। আচ্ছা, এখন যদি কারো রোগী সিগারেট থাকে বা সাথে প্রোটিনুরিয়া থাকে, তাহলে আমরা বলছি বারবার করে, আমি এটা বলতেছি, তাকে ড্রাগ অফ চয়েস ইজ এসি ইনহিবিটর বা এআরবি, এসি ইনহিবিটর অথবা এআরবি আমাদের ড্রাগ অফ চয়েস। এখানেও দেওয়া আছে যে এসি ইনহিবিটর। এখন যদি এসি ইনহিবিটর আমাদের ইনটলারেন্ট হয়, যদি বারবার বলতেছি আমরা, এসি ইনহিবিটর যদি রোগীর কাশি হয়, ইনট্রাক্টেবল কফ, বা যদি এনজিওডিমা হয় বা রোগী টলারেট করতে না পারে, তখন আমরা এআরবি তে যাব। যদি বিশেষ করে স্পেশালি এই পেশেন্ট হ্যাজ গট সিকেডি অর প্রোটিনিউরিয়া অ্যালং উইথ হাইপারটেনশন। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা যেটা বলা আছে কিডনি ট্রান্সপ্লান্টেশন, কোন রোগী যদি কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়ে থাকে,
তাহলে সেক্ষেত্রে আমাদের টার্গেট ব্লাড প্রেশার থাকতে হবে 130/80 মিলিমিটার মার্কারি। এবং এই ক্ষেত্রে আমাদের ড্রাগ অফ চয়েস হলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। কেন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বিশেষ করে অ্যামলোডিপিন গ্রুপের ওষুধ, এবং এটাকে বলা হয় হলো এই অ্যামলোডিপিন যে গ্রুপের ওষুধ হলো আমাদের রেনোপ্রোটেক্টিভ। ঠিক আছে, এই বিশেষ করে আমাদের যে কিডনি ট্রান্সপ্লান্ট রোগীদের ক্ষেত্রে বলা আছে যে আমাদের জিএফআর ইমপ্রুভ করে এবং কিডনি সার্ভাইভাল বাড়ায়, স্পেশালি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এই ক্ষেত্রে আমাদের ড্রাগ অফ চয়েস ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। তাহলে কিডনি ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে একটা জিনিস, দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। টার্গেট আমাদের ব্লাড প্রেশার আমাদের কত নিচে নামাবো, 130/80 মিলিমিটার নিচে নামায় রাখতে হবে। আর 2 নম্বর পয়েন্ট আমাদের ড্রাগ অফ চয়েস ইজ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কেন? এরা জিএফআর বাড়ায়, এটা কিডনি সার্ভাইভাল বাড়ায়, এটা হলো আমাদের কিডনিতে ব্লাড ফ্লো বাড়ায়। তাহলে আমরা আরেকটা জিনিস শেষ করলাম যে এটা কি, যদি কোনো রোগী পেশেন্ট আছে হাইপারটেনশন নিয়ে এবং যদি ক্রিয়েটিন 1.9 মানে ক্রিয়েটিন বেশি নিয়ে বা ক্রনিক রেনাল ফেলিয়ার নিয়ে বা ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে যদি আমাদের কাছে আসে বা প্রোটিনিউরিয়া যদি আমাদের কাছে আসে, তাহলে আমরা ম্যানেজমেন্ট কি দিব? যদি হাইপারটেনশন সাথে, সেক্ষেত্রে ড্রাগ অফ চয়েস কি এসি নিউটার আরবি। বাট ইন কেস অফ কিডনি ট্রান্সপ্লান্টেশন আমাদের ড্রাগ অফ চয়েস কি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ইন দ্যাট কেস the target BP level is less than 130/80 millimeter mercury. Okay. আচ্ছা, আমরা আটটা কেস নিয়ে আলোচনা করি। যে 40 years old gentleman presented with blood pressure 180/100 millimeter mercury। আমরা দেখতেছি ওখানে 180/1, তার মানে গ্রেড 3 হাইপারটেনশন উইথ প্রোটিনিউরিয়া। এই রোগের প্রোটিনিউরিয়া আছে। তাহলে প্রোটিনিউরিয়া বারবার আমি আলোচনা করতেছি, প্রোটিনিউরিয়া যদি থাকে, সিগেডি থাকে, তাহলে ড্রাগ অফ চয়েসটা কি? সেক্ষেত্রে দেখো যে কমপ্লিং ইন্ডিকেশন হলো প্রোটিনিউরিয়া। তাহলে প্রোটিনিউরিয়া কমপ্লিং ইন্ডিকেশন সেই যেটা আমরা তোমাদের স্লাইডে দেখাচ্ছি, সেক্ষেত্রে আমাদের ইয়ে কি এসি ইনহিবিটর এআরবি হলো আমাদের ড্রাগ অফ চয়েস। ঠিক আছে, এসি ইনহিবিটর যদি টলারেট না করতে পারে তাহলে ড্রাগ অফ চয়েস নেক্সট আমাদের উই হ্যাভ টু চুজ এআরবি। তাহলে আমরা এটা শিখলাম কি, ইফ এ পেশেন্ট প্রেজেন্টেড উইথ হাইপারটেনশন with CKD or proteinuria, then the drug of choice is ACE inhibitor or ARB. If ACE inhibitor is intolerant, means if ACE inhibitor causes some complication or side effects. What are the side effects? Side effects may be like cough or angioedema. In that case, then we have to switch to ARB. But at first, we should try with ACE inhibitor because ACE inhibitor এর evidence অনেক বেশি দেন এআরবি। তাহলে আমাদের এটাও শেষ হলো যে আমাদের হাইপারটেনশন উইথ প্রোটিনিউরিয়া হলে আমরা কি কি ওষুধ দেব, প্রোটিনিউরিয়া হলে আমরা কি ওষুধ দেব। তাহলে আমরা আরেকটা কেসে আসি। কেস হলো 13। সেটা হলো a 60 years old gentleman presented with 170/100 millimeter mercury, অর্থাৎ পেশেন্ট ইজ হাইপারটেনসিভ উইথ হিস্ট্রি অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা। তাহলে এই রোগীটার কি হাইপারটেনশন সাথে অ্যাজমা আছে। তাহলে আমাদের মাথার মধ্যে থাকতে হবে যে তাহলে অ্যাজমাকে আমাকে কনসিডার করতে হবে যে এই রোগী তাহলে আমরা কোনো ওষুধ আছে যেটা দেওয়া যাবে না, বা এই কোনো ওষুধ আছে যেটাকে আমরা আলাদাভাবে পছন্দ করতে হবে। তাহলে সেক্ষেত্রে গিয়ে আমাদের যে কোনটা ইন্ডিকেশন কি, ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে এমন কোন ওষুধ আছে কিনা যেটা আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকলে দিতে পারবো না। তাহলে সেক্ষেত্রে দেখো কমপ্লেন কি বিটা ব্লকারের ক্ষেত্রে যে কমপ্লেন এই যে কন্ট্রা ইন্ডিকেশন, দেখো এই যে গাইডলাইন কি বলে কন্ট্রা ইন্ডিকেশন, সেটা হলে অ্যাজমা থাকলে আমরা বিটা ব্লকার আমরা দিতে পারবো না, উই শুড অ্যাভয়েড বিটা ব্লকার। কিন্তু এখন কথা আছে, কোন কোন ক্ষেত্রে যদি ইসকেমিক হার্ট ডিজিজ থাকে বা স্পেশালি আমরা যদি বিটা ব্লকার আমরা চুজ করতে হয়, তাহলে সেক্ষেত্রে এখন নতুন নিউ জেনারেশন যে বিটা ব্লকার যেগুলো আছে, যেমন হলো তো নেভিবোলোল, বিসোপোলোল, এগুলো বলা হয় সুপার সিলেক্টিভ। কেন হলো, আমরা এর আগেও ক্লাসেও সম্ভবত আলোচনা করছিলাম যে ব্রঙ্কাল স্মুথ মাসেল, আমরা ব্রঙ্কাসের যে স্মুথ মাসেল যেটাকে যে সেন্সিটিভ বিটা ব্লকার বিটা রিসেপ্টর থাকে সেটা হলো বিটা 2 রিসেপ্টর, আর হার্টের থাকে হলো বিটা 1 রিসেপ্টর। এখন বিটার যেটা নন সিলেক্টিভ হয়, যেমন প্রোপানোলোল, অ্যাটেনোলোল একটু রিলেটিভলি সিলেক্টিভ, বাট প্রোপানোল ইজ টোটালি নন সিলেক্টিভ। তারা কি করে বিটা 1 এবং বিটা 2 দুটাকেই ব্লক করে, ফলে কি অ্যাজমা বাড়ায় দেয়। কিন্তু যদি আমাদের সুপার সিলেক্টিভ থাকে যেমন নেভিবোলোল অথবা বিসোপোলোল, এই গ্রুপের ওষুধগুলোকে কি করে শুধুমাত্র বিটা 1 এর সিলেক্টিভ, সুতরাং এরা কি করে শুধু বিটা 1 কে কাজ করে, এই ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলকে স্পেয়ার করে, তাদের উপরে কোনো অ্যাকশন নাই তার। সুতরাং এই ক্ষেত্রে আমরা বলা হয় বিটা ব্লকার ইউজ করতে পারবো। হুইচ ওয়ান গ্রুপ, সেটা হলো নেভিবোলোল এবং বিসোপোলোল ইফ দিস পেশেন্ট হ্যাজ হিস্ট্রি অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা। সুতরাং ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকলেও আমরা যদি বিটা ব্লকারের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা একদম নিউলি যে নতুন যেগুলো আছে নোভেল বিটা ব্লকার যেগুলো আছে এবং যেগুলো আমরা সুপার সিলেক্টিভ বিটা ব্লকার, সেগুলো আমরা ইউজ করতে পারবো, লাইক নেভিবোলোল এবং বিসোপোলোল। এটাই হলো এটার মেসেজ আজকে। সেটা হলো যদি ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকে
দেন উই হ্যাভ টু অ্যাভয়েড বিটা ব্লকার একটা। আর 2 নাম্বার কথা হলো যদি ইজ দ্যার ইজ কম্পেলিং ইন্ডিকেশন। আর যদি এরকম আছে না বিটা ব্লকার ইউজ করতে পারলে আসলে দিস পেশেন্ট মে বি বেনিফিটেড মোর, তখন আমরা কনসিডার করবো যে এপিপোলোল বা বিসোপোলোল গ্রুপের ওষুধ, যারা আমরা ব্রঙ্কিয়াল আজমা থাকলেও আমরা ইউজ করতে পারবো। ওকে, তাহলে আর একটা কেসে যাই আমরা। সেটা হলো 75 years old man present with blood pressure 170/100 mm mercury with benign enlargement of prostate, significant PVR. How this patient should be? এখন আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে, কেন আমরা এই benign enlargement prostate নিয়ে আমরা আলোচনা করতে আসলাম। পেশেন্টের তো অনেক ধরনের সমস্যা থাকে, তাহলে benign enlargement prostate এইটা জিনিসটা কিন্তু আমরা কেন আমাদের উচ্চ রক্তচাপের সাথে আসলো, সেই ক্ষেত্রে আবার বলা আছে যে আমাদের যে বিনাইল এনলার্জমেন্ট পোস্টে আমরা যে একটা গ্রুপ অফ ড্রাগ আছে আলফা ব্লকার, যেটা আমরা বলি অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে আমরা ইউজ করি। এই আলফা ব্লকার যেটা পেরিফেরাল ভাসোডাইলেটেশন করে, এই আলফা রিসেপ্টর থাকে আবার এই যে তোমার হলো প্রোস্টেট গ্ল্যান্ডের স্মুথ মাসেলেও আলফা ব্লকার থাকে। সুতরাং এই আলফা ব্লকার দুই জায়গায় কাজ করে, একটা হলো প্রোস্টেট স্মুথ মাসেলেও কাজ করে, আবার কোথায় কাজ করে, আমার হলো পেরিফেরাল ভেসেলেও কাজ করে। তাহলে যদি আমরা আলফা ব্লকারকে চুজ করতে পারি, ফলে আমাদের এটা কি প্রোস্টেটের যেটা তার উপরও কাজ করবে, আবার আমার প্রেশারের উপরও কাজ করবে। তাহলে তার মানে আমাদেরকে তাহলে একাধিক ওষুধ, তাহলে কমপ্লায়েন্স ভালো হবে। তাহলে এমন একটা ওষুধ আমরা চুজ করলাম যে ওষুধটা কি করবে, আমাদের প্রোস্টেটের উপরও কাজ করবে এবং আমার প্রেশারও কমাবে। সেই জন্য ইন দ্যাট কেস when the patient has benign enlargement of prostate, then the drug of choice is alpha blocker. সেক্ষেত্রে আমরা আলফা যেমন প্রাজোসিন, ঠিক আছে, এই গ্রুপের ওষুধ আমরা চুজ করি সাধারণত। তাহলে এটা এভিডেন্সও বলে কি, দেখো এভিডেন্সে বলে যে একটা ট্রায়ালের নাম বলছে যে অ্যাংলো স্ক্যান্ডিনেভিয়ান কার্ডিওভাস্কুলার আউটকাম ট্রায়াল, অ্যাসকট ট্রায়ালে এটা বলছে আলফা ব্লকার মে অলসো বি রিকোয়ার্ড ইন স্পেসিফিক ইন্ডিকেশন কি ট্রিটমেন্ট অফ সিম্প্যাথেটিক প্রোস্টেটিক হাইপারট্রফি। অর্থাৎ আমাদের যদি প্রোস্টেট এনলার্জমেন্ট থাকে এন্ড দি পেশেন্ট হ্যাজ সিমটমস, পেশেন্ট ইজ সিমটোমেটিক, কেন যদি দিস পেশেন্ট হ্যাজ ফিচার্স অফ ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন, বু বলে ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন যদি থাকে, তখন দ্য ড্রাগ অফ চয়েস ইজ আলফা ব্লকার, তখন আমরা আলফা ব্লকার চুজ করব। এটাই আমাদের এই যে ইয়ার রিকমেন্ডেশন, এই যে আমরা এভিডেন্স যে বলতেছি, আমরা এভিডেন্স বেসড এভিডেন্সের রিকমেন্ডেশন। তার মানে এভিডেন্সের উদ্দেশ্য কি, আমরা আমাদের মন মতো ওষুধ দিতে পারবো না, না একটু বিটা ব্লকার এই ক্ষেত্রে দাম কম আছে আমরা আপনারা দিয়ে দিই, এটা জিনিসটা ওয়াইজ হবে না। কেন এখন কিন্তু যে জিনিসগুলো আসবে মেডিকো লিগাল কিন্তু বিষয় চলে আসতে পারে। কখন যদি মেডিকো লিগাল বিষয় আসে আর আমি যদি গাইডলাইন ফলো না করি, আমি যদি এভিডেন্স ফলো না করি, দেন উই মে বি ইন ট্রাবল। কেন সেক্ষেত্রে যদি কোনো রোগের কোনো কমপ্লিকেশন হয় বা কোনো সুয়ের ঘটনা ঘটে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের ঝামেলা হবে যে আমরা গাইডলাইন ফলো করি নাই, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা প্রেগন্যান্সি রিলেটেড আলোচনা করবো। এ 30 years old preemie gravidity present with blood pressure 145/95 millimeter mercury in her second trimester. How this patient should be treated? এই যে উদ্দেশ্য হলো আমরা এখন একটা প্রেগন্যান্সি রিলেটেড হাইপারটেনশন নিয়ে আলোচনা করবো, বা প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন, যেটা তোমরা জেস্টেশনাল হাইপারটেনশনও বলো। এখন এই ক্ষেত্রে আমরা বলি সেকেন্ড ট্রাইমেস্টারে রোগীটার ব্লাড প্রেশার ডেভেলপ করছে 145/95 millimeter mercury। তাহলে এই রোগীকে আমরা কিভাবে ট্রিটমেন্ট দিব? এখন সেক্ষেত্রে অবশ্যই বলছে সবকিছু আমাদের কনসিডার করতে হবে। সেক্ষেত্রে এনি কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা প্রেগন্যান্সি আমাদের মাথায় রাখতে হবে, কোন ওষুধ দেওয়া যাবে, কোন ওষুধ দেওয়া যাবে না, ঠিক আছে, এবং এটা কোন গ্রুপের মধ্যে পড়বে সেটা আমাদের একটু ইয়ে করতে হবে। এখন এই কারণে আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো যে আমাদের ক্লাসিফিকেশন জানতে হবে, যে হাইপারটেনশন প্রেগন্যান্সি রিলেটেড হাইপারটেনশনের ক্লাসিফিকেশন, এটা দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমাদের দেখো কয়টা পয়েন্ট গুরুত্বপূর্ণ, সেটা হলো 20 উইকস অফ প্রেগন্যান্সি। যদি 20 উইকস অফ প্রেগন্যান্সির আগে যদি হাইপারটেনশন পাওয়া যায়, তাহলে তার নোমেনক্লেচার বা তাকে আমরা ডিফাইন করবো একভাবে, আর 20 উইকস এর পরে যদি আমাদের হাইপারটেনশন হয় তাকে আমরা ডিফাইন করবো আরেকভাবে। ওই যে 20 উইকস এর আগে যদি আমাদের হাইপারটেনশন ধরা পড়ে, এটাকে আমরা ক্রনিক হাইপারটেনশন বলি। তার মানে তার আগে থেকে আসলে হাইপারটেনশন ছিল বিফোর প্রেগন্যান্সি, হয়তো কোনো কারণে ধরা পড়ে না বা কোনো কারণে সে ফলো আপে আসে নাই বা ডাক্তার দেখায় না। ওই যে আমি কইছি, বলছিলাম আগে যে কি বলছিলাম, যে সাইলেন্ট কিলার, রোগীতে সিমটম থাকে না, ফলে ডাক্তার কাছে আসে নাই। যদি প্রেগন্যান্সি আছে, প্রেগন্যান্সি সময় সে ফলো আপ আসছে ডাক্তারের কাছে প্রেগন্যান্সি নিয়ে, তখন ধরা পড়ছে তার প্রায়। এবং ইফ ইট ইজ বিফোর 20 উইকস অফ প্রেগন্যান্সি, তখন এটাকে আমরা বলতেছি হলো ক্রনিক হাইপারটেনশন। যদি পেশেন্টের যদি কোনো প্রোটিনুরিয়া না থাকে এবং যদি দেখা যায় পেশেন্ট হ্যাঁ ব্লাড প্রেশারও আছে, মানে হাইপারটেনশন আছে, সাথে প্রোটিনুরিয়া আছে, তখন আমাদেরকে বলা হবে যে প্রিএক্লামশিয়া অন ক্রনিক হাইপারটেনশন। সেটাকে যদি প্রোটিনুরিয়ার সাথে প্রিএক্লামশিয়ার সম্পর্ক, যদি রোগীর টার্গেট অর্গান ড্যামেজ থাকে, মানে মিন্স প্রোটিনুরিয়া মানে টার্গেট অর্গান ড্যামেজ, যদি আমাদের কিডনির সাথে প্রোটিনও যাচ্ছে, তাহলে তার মানে এই যে হাইপারটেনশন আছে, তার হাইপারটেনশন আমি যে বলছিলাম যে প্রোটিনুরিয়া দুইটা ঘটনায় বেশি হয়।
অনেক কাজই করণীয় আছে, তার মধ্যে আমাদের সাথে কমন কারণ হলো একটা হাইপারটেনশন, দুই হলো আনকন্ট্রোল হাইপারটেনশন আর আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস। দিস টু ক্যান কজ প্রোটিনুরিয়া। এখন আমাদের টার্গেট অর্গান ড্যামেজ করে যে হাইপারটেনশন, তাহলে আমরা সেটা বলতেছি প্রিএক্লাম্পসিয়া অন ক্রনিক হাইপারটেনশন। আর যদি আমাদের কোনো টার্গেট অর্গান ড্যামেজ না থাকে, অর্থাৎ প্রোটিনুরিয়া নাই, শুধুমাত্র হাইপারটেনশন আছে এবং বিফোর 20 উইকস অফ প্রেগন্যান্সি ধরা পড়ছে, তাকে আমরা বলছি ক্রনিক হাইপারটেনশন। তাহলে এটা বোঝা গেছে, এটার আলোচনা হলো বিফোর 20 উইকস, অর্থাৎ একটা হলো ক্রনিক হাইপারটেনশন আর প্রিএক্লাম্পসিয়া অন ক্রনিক হাইপারটেনশন। তাহলে এটা বিফোর 20 উইকস। আফটার 20 উইকস এ যদি আমাদের হাইপারটেনশন ধরা পড়ে এবং কোনো ধরনের যদি কোনো টার্গেট অর্গান ড্যামেজ না থাকে, কোনো প্রোটিনুরিয়া না থাকে, তাকে আমরা বলতেছি জেস্টেশনাল হাইপারটেনশন। তাহলে এই ক্লাসিফিকেশন গুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে যে 20 উইকস এর পরে যদি আমাদের হাইপারটেনশন, আমরা সেকেন্ড ট্রাইমেস্টার আমাদের ধরা পড়ছে ওই রোগীর, যদি সেকেন্ড ট্রাইমেস্টার ধরা পড়ে, তাহলে আমরা বলতেছি সেকেন্ড ট্রাইমেস্টার কত, আমরা বলে হলো সাধারণত তোমার হলো সেকেন্ড ট্রাইমেস্টার 20 উইকের পরে হয়ে চলে যায় সাধারণত। সেই ক্ষেত্রে আমাদের এটা আমরা হচ্ছে হলো যে জেস্টেশনাল হাইপারটেনশন। তাহলে আমাদের যদি প্রোটিনুরিয়া না থাকে, তাহলে তার নাম হচ্ছে জেস্টেশনাল হাইপারটেনশন। আর যদি প্রোটিনুরিয়া থাকে এবং এটা যদি পরিমাণে অল্প থাকে, যেমন লেস দ্যান 5 গ্রাম পার 24 আওয়ার্স, তাকে বলতেছে মাইল্ড প্রিএক্লাম্পসিয়া। আর যদি দেখা যাচ্ছে মোর দ্যান 5 গ্রাম পার 24 আওয়ার থাকে এবং সাথে যদি প্রেশারও বেশি থাকে, অনেক 160 বা 100 মিলিমিটার মার্কারি বেশি থাকে, তাহলে বলতে সিভিয়ার এক্লাম্পসিয়া। আর এই যে, আর যদি আমাদের এক্লাম্পসিয়া বলবো কখন, যখন সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া যদি সাথে যদি খিচুনি থাকে, সিজার থাকে, তাহলে বলতেছি আমরা এক্লাম্পসিয়া। তাহলে এখন আর ক্লাসিফিকেশন একটু সহজ করে আবার তোমাদের বলি, সেটা হলো যদি 20 সপ্তাহের পরে হয়, যদি প্রোটিনুরিয়া না থাকে কোনো, তাহলে আমরা বলতেছি জেস্টেশনাল হাইপারটেনশন। যদি প্রোটিনুরিয়া থাকে, তাহলে আমরা বলতেছি, এবং যদি কোনো সিজার না থাকে, কনভালশন না থাকে, তাহলে সেটা প্রিএক্লাম্পসিয়া। অর্থাৎ হাইপারটেনশন প্লাস প্রোটিনুরিয়া আফটার 20 উইকস হলো প্রিএক্লাম্পসিয়া, যদি প্রোটিনুরিয়া থাকে। আর যদি এক্লাম্পসিয়া কখন বলবো, যে আফটার 20 উইকস হাইপারটেনশন যোগ প্রোটিনুরিয়া যোগ কনভালশন সিজার, তাহলে আমরা বলতেছি এক্লাম্পসিয়া। তাহলে এই যে টার্মিনোলজি কয়টা, একটা হলো ক্রনিক হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি, 2 নাম্বার হলো জেস্টেশনাল হাইপারটেনশন, 3 নাম্বার প্রি এক্লাম্পসিয়া, 4 নাম্বার এক্লাম্পসিয়া। এই চারটা জিনিসকে তোমাদের ক্লিয়ার থাকলেই হবে, এই চারটা টার্মিনোলজি। কেন ট্রিটমেন্ট কিন্তু চারটার জন্য 4 ধরনের হবে, এই জন্য তোমাদেরকে টার্মিনোলজি জানতে হবে যে কেন আমাদের এই বিষয়টা জানা দরকার আছে। যেমন এক্লাম্পসিয়া যদি হয়, খিচুনি হয়, তোমার দেন অ্যান্ড দেন the treatment is termination of pregnancy, এখানে আর কোনো কথা নেই। এটা যদি 20, 22 উইকস, 24 উইকস, তখন যদি বলে না ঠিক আছে বাচ্চা ম্যাচিউর হওয়ার সময় দেই, কোনো ধরনের সময় দেওয়া যাবে না। সেক্ষেত্রে টার্মিনেশন হলো যে আমাদের টার্মিনেশনই হবে একমাত্র যে মোড অফ ট্রিটমেন্ট অফ দ্য চয়েস ইন কেস অফ এক্লাম্পসিয়া। আর যদি প্রি এক্লাম্পসিয়া হয়, তাহলে সেক্ষেত্রে যে আমাদের বিভিন্ন ধরনের আমরা যে প্রোটিনুরিয়া কমানোর জন্য বা হাইপারটেনশন কমানোর জন্য আমরা বিভিন্ন ধরনের ওষুধ দিব। ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমাদের দেখো কয়টা কথা বলা আছে, যদি আমাদের টার্গেট অর্গান ড্যামেজ যদি থাকে, তাহলে আমাদের ব্লাড প্রেশার 140/90 নিচে নামাইতে হবে, যে টার্গেট মানে প্রোটিনুরিয়া যদি থাকে। আর প্রোটিনুরিয়া যদি না থাকে, তাহলে ইন প্রেগনেন্সিতে আমাদের ব্লাড প্রেশার 140/95 মিলিমিটার রাখলেই আমাদের চলবে। আর আমরা ড্রাগ অফ চয়েস কি দিব, প্রেগনেন্সির ড্রাগটা কি, মিথাইল ডোপ, আলফা মিথাইল ডোপ, তোমার সব নাম শুনে থাকবা। ল্যাবেটোলল এটা ব্যবহার করা হয়, আর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। দিস আর দ্য ড্রাগস ফর চুজিং ইন হাইপারটেনশন ডিউরিং প্রেগন্যান্সি। ঠিক আছে? আর কিছু কিছু কন্ট্রা ইন্ডিকেশন একদম দেওয়া যাবে না, যেমন লাল দাগ দেখো এখানে, লাল 3 দাগ দেওয়া মানে কন্ট্রা ইন্ডিকেশন। সেটা হলো এস ইনহিবিটর, এআরবি আর রেনিন ইনহিবিটরস বলে। এই গ্রুপের ড্রাগ গুলো আমাদের একদম কন্ট্রা ইন্ডিকেটেড। আর কখন আমরা প্রেগন্যান্সি রোগীদের হাসপাতালে ভর্তি দিব, প্রেগন্যান্সি উইথ হাইপারটেনশন, সে যদি ব্লাড প্রেশার 170 মিলিমিটার মার্কারি অথবা ডায়াস্টোলিক যদি 110 মিলিমিটার মার্কারি থাকে, তাহলে সিস্টোলিক যদি 170 বেশি হয় আর ডায়াস্টোলিক যদি 110 এর বেশি হয়, তাহলে এই রোগীর ইমার্জেন্সি ভিত্তিতে রোগীকে আমরা হসপিটালে ভর্তির জন্য বলবো। সেক্ষেত্রে আমাদের কি করতে, আইভি ল্যাবেডোলল বা মিথাইল ডোপ বা নিফেডিপিন দিয়ে আমাদের চিকিৎসা করতে হবে। ঠিক আছে? আর বিশেষ করে আমরা অনেক সময় দেখা যায় যে তোমার হাইপারটেনসিভ ক্রাইসিস যদি এরকম হয়, তাহলে আইভি ল্যাবেডোলল বা ম্যাগনেসিয়াম আমরা ইউজ করি, যে তোমরা পড়ে থাকো যে কিছু যদি হয়, তাহলে ম্যাক্সাল বলা হয়, ম্যাক্সাল দিয়ে চিকিৎসা করা হয়। আর যদি হলো জেস্টেশনাল হাইপারটেনশন আর মায়ের যদি প্রিএক্লাম্পসিয়া থাকে, তাহলে ডেলিভারি 37 উইকস এর ডেলিভারি আমরা রিকমেন্ড করতে পারি, মানে ম্যাচিউর হওয়ার পর্যন্ত সময় দিতে পারি। কিন্তু যদি এক্লাম্পসিয়া থাকে, তাহলে আমাদের দেন অ্যান্ড দেন আমার প্রেগন্যান্সি টার্মিনেট করতে হবে টু সেভ দ্য লাইফ অফ দ্য মাদার। আচ্ছা, তাহলে এখানে আমাদের আসলে দেখার উদ্দেশ্য একটা, যে এস ইনহিবিটর আর বিআরবি থাকলে আমাদের এভিডেন্স কি বলে, গাইডলাইন, সেটা হলো প্রেগন্যান্সি কন্ট্রাইন্ডিকেটেড।
তাহলে আমরা কন্ট্রাইন্ডিকেশন হলো প্রেগন্যান্সিতে আমরা এসিনিউট দিতে পারবো না, এআরবি শুধু প্রেগন্যান্সি না, আমরা ল্যাকটেশন পিরিয়ডও দিতে পারবো না। বাচ্চা যদি ব্রেস্ট ফিডিং করে আমরা এসিনিউটার এআরবি দিতে পারবো না, বা আমাদের ব্রেনিন ইনহিবিটরস। তাহলে এই তিনটা ওষুধ আমরা দিতে পারবো না, না না, সেটা হলো এসি ইনহিবিটর, এআরবি ডিউরিং প্রেগন্যান্সি এন্ড ডিউরিং ল্যাকটেশন পিরিয়ড। We should not know, we must not give the patient. ঠিক আছে, তাহলে আমরা এটা প্রেগন্যান্সি নিয়ে একটু আলোচনা করলাম, জেস্টেশনাল হাইপারটেনশন বললাম, প্রি এক্লাম্পসিয়া বললাম, এক্লাম্পসিয়া বললাম, তার ম্যানেজমেন্টে কি হবে এটা নিয়ে আমরা আলোচনা করলাম। আর আমরা আরেকটা কেস এখন নিয়ে আলোচনা করব, এটা সেকেন্ডারি কজ হিসাবে, যেটা হলো কি পেশেন্ট লেডি প্রেজেন্ট উইথ সোয়েলিং অফ দ্য বডি উইথ ওয়েট গেইন এন্ড 1 ঘন্টা মনে হয় হয়ে গেছে, দেখি আমরা হয়তো এই কেসটা করে শেষ করে দিতে পারি কিনা। 36 old lady present with swelling of the body with weight gain and weakness. The thyroid TSH is more than 100 unit per liter liter and BP 150 by 100 millimeter mercury. তাহলে এখন এই জিনিসটা কি দেখো, এটা হলো যে পেশেন্ট ইজ হাইপারটেনসিভ একটা পয়েন্ট, এবং হাইপারটেনশন থাকে তার টিএসএইচ বাড়তে। টিএসএইচ আমরা সবাই জানি যে থাইরয়েডে হাইপোথাইরয়েড যদি হয় তাহলে টিএসএইচ বাড়ে, তার মানে দিস পেশেন্ট হ্যাজ গট ডায়াগনোসিস অফ হাইপারটেনশন অ্যালং উইথ হাইপোথাইরয়েডিজম। তার মানে এখন আমাদের যেটা জিনিসটা অ্যাড্রেস করতে হবে এই রোগের, যতক্ষণ পর্যন্ত আমরা থাইরয়েডের চিকিৎসা না করব তাহলে কিন্তু আমার ব্লাড প্রেশার তেমন ভাবে ওষুধ যতই দিয়ে আমার কন্ট্রোল ভালো নাও হতে পারে। তাহলে আমাদের এখানে তাহলে একটা সেকেন্ডারি কজ হচ্ছে কি এন্ডোক্রাইন কজ। এন্ডোক্রাইন কোনটা? হাইপোথাইরয়েডিজম। তাহলে দেন আমাদের ব্লাড প্রেশার যেটা হাইপারটেনশন সেটাও কমাইতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ উই হ্যাভ টু ট্রিট থাইরয়েড মানে হাইপোথাইরয়েডিজম, অলসো ট্রিট হাইপোথাইরয়েডিজম। আচ্ছা, তারপর এখানে দেখো যে আটটা ব্যাপার আছে যখন এটা সেকেন্ডারি কজ, আমরা কখন আসলে সেকেন্ডারি কজ আছে কিনা, তো when we'll suspect যে if this patient has got any secondary causes or not, এই জিনিসটুকু আমাদের থাকতে হবে, কারণ সাসপেক্ট না করলে মেডিকেল সায়েন্সে সাসপিশন ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। হাই ডিগ্রি অফ সাসপিশন ইজ অলওয়েজ নেসেসারি টু বি এ গুড ক্লিনিশিয়ান। যে ক্লিনিশিয়ানদের যদি সাসপিশন না থাকে যে আমার এটা হইতে পারে, এটা হইতে পারে, তা না হলে হবে না। উই হ্যাভ টু হ্যাভ এ লট অফ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ইন ইউর মাইন্ড অলওয়েজ। যে এটা পরিবর্তে যদি আমি রিজিড থাকি যে অনলি দিস ইজ দ্য ডায়াগনোসিস, তাহলে আমাদের এভরি চান্স যে আমরা প্রপার ডায়াগনোসিস আমরা মিস করব। সুতরাং আমাদেরকে অলওয়েজ অ্যাজ এ ক্লিনিশিয়ান উই হ্যাভ টু বি ফ্লেক্সিবল অলওয়েজ। সুতরাং আমাদের হ্যাঁ এটা হতে পারে, আর কি হতে পারে, আর কি হতে পারে, সবসময় আমাদের উই হ্যাভ টু মাইন্ড দিস যে আর কি হতে পারে। এটাই হলো টু বি এ গুড ক্লিনিশিয়ান, এটা হলো মূল প্রিন্সিপাল, কি প্রিন্সিপাল, যে আর কি হতে পারে। আচ্ছা, এখন আমাদের যদি দেখো যে এই যে নিউ অনসেট বা আনকন্ট্রোল হাইপারটেনশন অ্যাডাল্ট, যে অ্যাডাল্ট বলছে যদি আনকন্ট্রোল কোনোভাবেই কন্ট্রোল হচ্ছে না, বা নতুন করে আমাদের প্রেশার ধরা পড়ছে, আগে ভালোই ছিল, তখন আমাদের একটা সাসপিশন আসবে। দুই, যদি ড্রাগ রেজিস্ট্যান্ট বা ড্রাগ ওই যে বলছে কাজ করতেছে না, তারপরে হলো অ্যাব্রাপ্ট অনসেট অফ, হঠাৎ করে বলছে যে ডায়াবেটিস ধরা, হাইপারটেনশন ধরা পড়ছে তার, অথবা বলছে 32 বছরের নিচে তার হাইপারটেনশন ধরা পড়ছে। তারপরে যদি আগে প্রেশার কন্ট্রোল ছিল তো হঠাৎ করে প্রেশার বেড়ে গেছে, যেটা আমি আলোচনা করতেছিলাম। তারপরে তোমার যে টার্গেট অর্গান ড্যামেজ যেটা আছে, তার যে প্রেশার ধরা পড়ছে তার চেয়ে টার্গেট অর্গান ড্যামেজ বেশি, অর্থাৎ তার হলো কিডনি ড্যামেজ, বা বলছে যে চোখে দেখে না, রেটিনা পেছে যাচ্ছে বেশি, তাহলে তখন সন্দেহ করতে হবে যে না, তার মনে হয় সেকেন্ডারি কোনো কজ আছে। তারপরে অ্যাক্সিলারেটেড বা ম্যালিগন্যান্ট হাইপারটেনশন, যে বলে যে হাইপারটেনশন ইমার্জেন্সি তার ডেভেলপ করছে, তাহলে এই জিনিসগুলো, অথবা বলছে বয়স্ক রোগী তাদের আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন বয়স্ক রোগীদের বেশি হয়, আলোচনার সময় বলছি, কিন্তু তাদের ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ধরা পড়লো, তখন আমাদের সাসপেক্ট করতে হবে যে আমাদের এই রোগের সেকেন্ডারি হাইপারটেনশন, অথবা যদি দেখা যাচ্ছে রোগীর হাইপারটেনশন আছে সাথে হাইপার ক্যালিমিয়া পাওয়া যাচ্ছে, পটাশিয়াম কম বা পটাশিয়াম বেশি, যেটাই হোক, যেটা এক্সেস হাইপোক্যালিমিয়া অথবা পটাশিয়াম খুব বেশি কম পাওয়া যাচ্ছে, তখন আমাদেরকে আসলে সাসপেক্ট করতে হবে যে এই পেশেন্টের কোনো সেকেন্ডারি কজ আছে কিনা। তখন আমাদের অ্যাকর্ডিং টু সেই ক্ষেত্রে আমাদের সেকেন্ডারি কজ গুলো খোঁজার চেষ্টা করতে হবে এবং সেক্ষেত্রে ইনভেস্টিগেশন করতে হবে। এই যেখানে কিছু কিছু কজ দেওয়া আছে সেকেন্ডারি কজে, যেমন অবস্ট্রাক্ট স্লিপ অ্যাপনিয়া, রেনাল প্যানিকামার কিডনি ডিজিজ, রেনাল প্যানিকামার ডিজিজ বলা, তারপরে যেটা আমরা রেনাল আর্টেরিওস্ক্লেরোসিস তোমাদের আগে আলোচনা করলাম, যেটা সেকেন্ডারি কজেস। ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া, সেটা হলো এই যে গ্রানুলার টেস্টোসিস হয় ইয়ংদের। তারপরে দেখো 8টা বিষয় তোমাদের খেয়াল করতে হবে, যেটা আমি ওই তখনও আলোচনার সময় আমরা রেজিস্ট্যান্ট হাইপারটেনশন আলোচনার সময় কিছু বলছিলাম, তাহলে মেডিকেশন আদার সাবস্টেন্স দ্যাট মে ইনক্রিজ ব্লাড প্রেশার, কোনগুলো ব্লাড প্রেশার বাড়ায়, এর মধ্যে আমরা এনএসআইডি বলছি, এর মধ্যে ওরাল কন্ট্রাসেপটিভ পিলস বলছি, এর মধ্যে নাজাল ডিকনজেস্টন তোমাদের আলোচনা করার জন্য বলছি, তারপরে এমফিটামিনস আমি তোমাদের বলছি, ইফেড্রা যেটা আছে সেটা বলছি, কিছু কিছু হার্বাল মেডিকেশন আছে, সেই হার্বাল মেডিকেশন এগুলো করে। তাহলে এই যে জিনিসগুলো আছে এটা কিন্তু তোমাদের ইভেন এমফিটামিন যেটা আছে,
অথবা কোকেইন জাতীয় ওষুধ, কোকেইন যেটা এই যে স্টিমুল্যান্ট বলা হয় এগুলোকে, এই জাতীয় ওষুধগুলা রোগী খাচ্ছে কিনা সেটাও কিন্তু তোমাকে প্রপার হিস্ট্রি নিতে হবে। বা অনেক সময় ডায়েট পিল বলা হয়, যেমন ফিনাইল প্রোপানলমিন বা সিবুট্রামিন। আমরা কিন্তু আগে সিবুট্রামিন ইউজ করতাম যে ওজন কমানোর জন্য, রোগীর ওয়েট কমানোর জন্য, অ্যাপেটাইট লুজ করার জন্য, কিন্তু এখন কিন্তু এটা উইথড্র হয়ে গেছে বাজার থেকে। সেটা কারণ হলো এই যে ডিউ টু ডেভেলপমেন্ট হাইপারটেনশন, ঠিক আছে, প্রেশার বাড়ানোর জন্য। তাহলে এই যে জিনিসগুলো উই হ্যাভ টু অলওয়েজ কনসিডার when treat a patient and patient is not properly controlled with 2 or 3 drugs, then we have to consider if this patient has any history of taking any drugs that may cause elevation of the blood pressure. Okay, আচ্ছা, তাহলে এখন এই এই তোমার মোটামুটি আমরা আসলে এই জিনিসগুলো দিয়ে আজকে আমরা শেষ করতে চাচ্ছি। আমরা হয়তো যদি নেক্সট কোনো ক্লাস হাইপারটেনশন নিয়ে হয়, তাহলে এই যে জিনিসটুকু আমাদের আরেকটু গুরুত্বপূর্ণ, সেটা হলো ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশন ডিউরিং প্রেগন্যান্সি। আমরা যদিও খুব সংক্ষেপে আলোচনা করছি, কিন্তু এই সঙ্গে এটা একটা বিস্তারিত আসলে নেওয়ার ব্যাপার থাকে যায় সব সময়। আর বিশেষ করে যারা গাইনিকোলজিক্যাল ওইটা ওয়ার্ডে, অথবা যারা বিশেষ করে যেটা একটা বিশাল একটা চ্যাপ্টার, এবং এখন দেখবা যে যেহেতু সবাই লেট এজে মাদার হচ্ছে, আবার কিন্তু সবাই কিন্তু বিবাহ পরে করতেছে বা তাদের বাচ্চাও পরে হচ্ছে, ফলে তাদের কিন্তু এখন রিস্ক ফ্যাক্টর হিসেবে যে হাইপারটেনশন থাকতেছে বা ডায়াবেটিস থাকতেছে, সুতরাং তারা হাই রিস্ক মাদার। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসটুকু গুরুত্ব এখন বেড়ে গেছে যে এই যে মাদার উইথ মাল্টিপল রিস্ক ফ্যাক্টরস। সুতরাং এখন কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে হলো যে জেস্টেশনাল হাইপারটেনশন বা তাদের প্রেগন্যান্সিতে ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশন ডিউরিং প্রেগন্যান্সি। যদি কখনো নেক্সট সুযোগ আসে, তাহলে আমরা হয়তো ওই জিনিস নিয়ে আলোচনা করতে পারবো। আর আপাতত হাইপারটেনশনের যে 2টা লেকচার ছিল, আসলে এই 2টা লেকচার আমি চেষ্টা করছি এর মধ্যে রাখার জন্য। আরো হয়তো কিছু আমার কেস রিপোর্ট আছে বা কেস ডিসকাশন আছে, নেক্সট আমরা হয়তো সুযোগ পেলে হয়তো পরবর্তীতে করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং প্যাশেন্সলি শোনার জন্য। এবং আমার মনে হয় তখনই তোমাদের যে কোনো কোশ্চেন থাকলে তোমরা হয়তো পরবর্তীতে আমার সুযোগ থাকলে তো আমি হয়তো ফেসবুকটা আবার দেখবো তোমরা কি কি কোশ্চেন করছো বা কি কি হয়েছে, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের উত্তর দেওয়ার জন্য। আর পরবর্তীতে নেক্সট কি বিষয় নিয়ে ক্লাস হবে তোমাদের তো জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি ওরা যারা অফিসিয়ালস আছে ওরা তো জানাবে। আর এই প্রসঙ্গে আমি অবশ্যই জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি ওদেরকে অসংখ্য ধন্যবাদ দেই। একটা হলো যে তারা এই প্ল্যাটফর্ম তোমাদেরকে শিক্ষণীয় বা এই যে একটা কোভিড সিচুয়েশনের মধ্যে এটা বাসায় বসে যে লেখাপড়া করার যে সুযোগটা, সেই সুযোগটা ওরা করে দিছে। এবং স্বাভাবিকভাবে আমরাও যারা আছি আমাদেরকেও সুযোগ দেওয়া হয়েছে তোমাদের সাথে একটু কিছু শরীক হওয়ার জন্য এবং একাডেমিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার জন্য। এই যে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির সকল কলাকুশলী এবং সকল অফিসিয়াল যারা আছে, যত মেম্বার আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় আমি এখানে অফ যাচ্ছি। আমার সাথে যারা জেনেসিসে আসছো বা এমসিজিপি অনলাইনে যারা আসো, তোমরা মনে হয় কিছু বলতে পারো যে নেক্সট তোমরা যদি কিছু আছে, অথবা তোমরা এন্ডিং করতে পারো, কোনো কনক্লুডিং রিমার্কস থাকলে তোমরা করতে পারো। সবাইকে অসংখ্য